আপনি সিকিউর জব ছেড়ে দিয়ে রিসেন্টলি স্টার্টআপ শুরু করছেন। একজন মেয়ে হিসেবে আপনি সিকিউর জব বাদ দিয়ে কেন স্টার্টআপের দিকে আসলেন? ইন্টারেস্টিং। মানুষ সিকিউর থাকতে পছন্দ করে, আর মেয়েরা মনে হয় এই জায়গাটাতে বেশি কনসার্ন থাকে যে সে সিকিউর আছে কিনা। হ্যাঁ, জবে ছিলাম, বেশ অনেক বছরই ছিলাম, কিন্তু স্টার্ট আপ করার বা নিজের বিজনেস করার যে একটা টেন্ডেন্সি বা ইচ্ছেটা, সেটা অনেক আগে থেকেই ছিল। আর আমার কাছে মনে হয় যে কিছু করার আগে কিছু শেখাটা খুব ইম্পর্ট্যান্ট। Okay. তো আমার জবটাও ছিল অ্যাকচুয়ালি, আমি যে বিজনেসে যাব, আমি যে আমার কোম্পানিকে রান করব, সেটা শেখারও একটা প্লেস। তো জব লাইফ থেকে আমি এমন অনেক কিছু শিখেছি যা আমি আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যেখানে আমি কাজ করে আরাম পাবো বা যে স্বপ্নটা আমি দেখি সেই স্বপ্নটা আমি ফুলফিল করতে পারবো, সেই স্বপ্নটা ফুলফিলের জন্য রিস্ক নেওয়া উচিত। উইদাউট রিস্ক আমরা কমফোর্ট জোনে থেকে বা আমাদের সেফ প্লেসে থেকে আসলে আমরা কখনোই আমাদের ড্রিমকে ফুলফিল করতে পারবো না। আমরা শুধু আমাদের রেগুলার লাইফটাকেই পার করতে পারবো। আর যেহেতু আমি একজন মা, আমি প্রেফার করি যে আমার বাচ্চা আমার সাথে থাকতে পারবে, সেটা আমার অফিস হলে বেশি কমফোর্টেবল। আমাদের বাংলাদেশে তো এই কালচারটা নাই যে ওয়ার্কিং উমেনরা তাদের বেবিদেরকে নিয়ে যেতে পারবে। Yeah. হয়তো আগামী কিছু বছর পরে হয়তো এই কালচারটা চলে আসবে কর্পোরেট সেক্টরগুলোতে, যে ওয়ার্কিং উমেনরা তাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে। তো আমিও শুরু করলাম আমার অফিসে। আপনি যদি যান দেখবেন যে প্লে করার জন্য বাচ্চাদের বেশ ভালো আমি ব্যবস্থা রেখেছি। হ্যাঁ, আমি গেছিলাম এবং সেটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, তা আমার আমার যে কলিগরা থাকবে, ফিমেল কলিগরা, তারাও যেন তাদের বাচ্চা, শুধু ফিমেল না, মেল কলিগরাও, যখন আমার বেবির বাবা অফিসে যান, আমার বেবি মাঝে মাঝে অফিসে যেতে চায়। তো মেল ফিমেল সবার জন্যই কাজের ক্ষেত্রে বাচ্চাকে মিস করার জন্য অনুভূতিটা না হয়, সেটাও একটা কারণ। তো স্টার্ট আপ করাটা আসলে আমার একদম স্টুডেন্ট লাইফ থেকে স্টার্ট, প্ল্যানিংটা, ইচ্ছেটা। ফাইনালি আমি এটা প্রায় 8 বছর পরে শুরু করি। আপনার ব্যাকগ্রাউন্ড যদি বলতেন, পড়াশোনা কোথায় এবং দেন জব সেক্টরে কোথায় জব করছেন, সে বিষয়ে যদি বলতেন। ওকে, জব সেক্টরে আমি এক্স্যাক্টলি মেনশনগুলো করছি না, নামগুলো মেনশন করছি না। শিওর। এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিএসসি করি। তো এটার একটু আমি ইন্সপিরেশনের জায়গাটা থেকে বলবো, আমি অ্যাকচুয়ালি 2011 টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যখন আমার ইচ্ছে ছিল যে আমি ফ্যাশন ডিজাইনার হব, লাক্স চ্যানেলাই সুপারস্টার হব। আচ্ছা। যেহেতু আলহামদুলিল্লাহ আমি বেশ লম্বা একটা মেয়ে, তো আমার ইচ্ছে ছিল যে মিডিয়াতে যাব। পরবর্তীতে তার কিছুদিন না, প্রায় 2 বছর পরে আমি কোনো একটা ফ্যামিলি ইভেন্টের মাধ্যমে আমার কোরআনে বাংলা পড়াটা স্টার্ট হয়। তো যখন আমি ফার্স্ট কোরআনে বাংলা পড়ি, সেটা ছিল লেস দেন 1 মান্থ। আমি 25 দিন বা 27 দিনের মধ্যে আমি ফার্স্ট ফুল কোরআনে বাংলা ট্রান্সলেশন পড়ে ফেলি। তো ওই টাইমটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এটা কবে? 2013। ওই সময়টায় আমার 27 দিনের জার্নিটা যদি আমি বলি, আমি হাসছি, আমি কান্না করছি, আমি খুশি হয়েছি, আমার লোভ হয়েছে, আমি একেবারে গ্রাউন্ডে চলে গেছি। যে জিনিসটা মনে হতো যেটা ইম্পসিবল, সেটা আমার কাছে খুব পসিবল মনে হয়েছে। ছোট একটা এক্সাম্পল দিলে, ছোটবেলায় যেটা ভাবতাম যে আমরা যেহেতু হুজুর, হাফেজ, মাওলানার ফ্যামিলি মেম্বার্স না, সো আমাদের আসলে জান্নাতে যাওয়া পসিবল না। তার চেয়ে তুমি সত্য বলো, ভালো পথে থাকো, মিথ্যা কথা বলো না, কারো ক্ষতি করো না, সবাইকে দেখলে সালাম দিবে। এই যে আমাদের কালচারাল এবং আমাদের যে ফ্যামিলির যে শিক্ষাটা, সেটা নিয়ে চলছিলাম। কারণ আমরা তো এরকম হাফেজ মাওলানার মেয়ে না। তো আমাদের আসলে জান্নাতে যাবো এই স্বপ্নটা দেখাটাও আমাদের জন্য বিলাসিতাই বলা যায়। কিন্তু আমি যখন কোরআন পড়লাম, সিনারিও টোটালি চেঞ্জ। জান্নাতে যাওয়া অ্যাকচুয়ালি অনেক সহজ, জাহান্নামে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে। কারণ আমাদের রুহ অ্যাকচুয়ালি ভালো কাজ চায়, আর জাহান্নামে যাওয়ার জন্য আমার রুহ বিপরীতে প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। এখন দেখেন, আপনার নৌকা যদি স্রোতের বিপরীতে যায়, আপনার যে শারীরিক কষ্টটা হবে, আপনার ফুল লাইফ যদি আপনার রুহ বিপরীতে যায়, আপনার সেম কষ্টটাই হবে। এবং খারাপ কাজ করার জন্য আমি যদি বলি, কোনো বাচ্চা বা কোনো ছেলে সে স্মোকিং করছে,
স্মোকিংটার জন্য তাকে টাকা খরচ করতে হচ্ছে, কিন্তু আপনি যদি কাউকে একটা গ্লাস পানি সামনে এগিয়ে দেন, আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে না, আসলে কিন্তু এটা ন্যাক কাজ। কারণ এটাতে আপনার যে রূহ শান্তিটা পাবে, এই শান্তিটা অ্যাকচুয়ালি আপনি অন্য কোথাও পাবেন না। তো আমাদের রূহ সবসময় ভালো কাজ চায়। এই ভালো কাজটাই হচ্ছে রুহুর একটা চাহিদা বা রুহুর একটা খাবার। ওই 27 দিনে অ্যাকচুয়ালি আমি সিদ্ধান্ত নিই যে আমি টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়বো না, আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই না, আমি এরকম কিছু করতে চাই যেটা সেলফ এমপ্লয়েড বা আমি ইচ্ছা মতো আমার কাজটাকে করতে পারবো। ওই সময়টা আমাকে ফ্যামিলি বা রিলেটিভস, আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই অনেক পরামর্শ দিয়েছে। সেগুলোকে আমি পরামর্শই বলবো যে তুমি অনেক ছোট। আমি তখন 17 ইয়ার্স ওল্ড। যে তুমি অনেক ছোট, তুমি ধর্ম অনেক গরম, কোরআন অনেক হাই লেভেলের একটা কিতাব, তুমি প্রথমবার পড়েছো, এই জন্য তুমি অনেক ডিসিশন নিচ্ছ, তুমি এটা কন্টিনিউ করতে পারবে না, বা তুমি পরে মিসগাইডেড হয়ে যাবে, মানে এরকম আমি অনেক ফ্যামিলি থেকে শুনছেন এটা? হ্যাঁ। বা তুমি যদি ইসলামিক মাইন্ডেরই হবে, তাহলে তোমাকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন পড়াচ্ছি, বা তুমি মানে আমি ছোটবেলা থেকে প্রচুর অ্যাক্টিভ একটা মেয়ে, সেটা লিডারশিপে বলেন, কালচারাল প্রোগ্রামে বলেন, স্পোর্টসে বলেন, আমি প্রচুর অ্যাক্টিভ একটা পার্সন। ক্লাসের ক্যাপ্টেন বা সিআর হওয়া, কালচারাল ক্লাবগুলোকে লিড দেয়া, এই কাজগুলো আমি বরাবরই করে আসছি। তো যখন আমাকে আসলে ফ্যামিলি থেকে এরকম সাজেশন আসতেছিল, আর আমি যখন দেখতেছিলাম যে এটা অনেক ডিফিকাল্ট হতে পারে, আমি যে কাজটা প্রথমে স্টেপ নিই যে আমি আসলে কোরআনটা কখনো ছাড়িনি। এভরিডে, এভরি মোমেন্ট আমার রেগুলার লাইফের সাথে আমি কোরআনটা রেখে দিয়েছিলাম। তো ওই 17 বছর থেকে আজকে আমার এই মানে 2013 থেকে 2025 পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি কোরআনের সাথেই কানেক্টেড থাকি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার বিজনেস স্ট্র্যাটেজি, পলিসি, ইথিক্স, ম্যানার্স, এই সব কিছু উৎস থেকে আমি বলবো কোরআন থেকে। আপনি মার্কেটিং করতে চান, আপনি কোরআন থেকে মার্কেটিং করতে পারবেন, শিখতে পারবেন। লাইফ লেসন চাচ্ছেন, আপনি পারবেন। এভরি টপিক আমি ছোটবেলা থেকে শুনে আসতাম যে কোরআনে পৃথিবীর সবকিছু আছে, আসলেই আছে। এটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার। জাস্ট এতটুকু একটা বই, যেটা আমি 27 দিনে পড়ে ফেলছি, মানে খুবই ছোট একটা বই। এটা এত ডাইনামিক। আজকে আমি যে মুডে আছি, বৃষ্টি পড়তেছে বা আমি একটু ওয়েদার একটু ঠান্ডা, কুল একটা ভাইব আছে, আজকে আমি কোরআন পড়ে যেই আয়াতটাকে যেই ফিলে নিব, আমি খুব এক্সস্টেড বা আমি খুব ডিপ্রেসড, আমি খুব পেরেশানির মধ্যে আছি, তখন আমি কোরআন খুলবো, সেম আয়াত আমাকে ডিফারেন্ট ভাবে হিল করবে। এই যে ম্যাজিকটা, এটা অসাধারণ। তা আমি সবাইকে বলি যে এক্স্যাক্টলি আমি ঠিক যেই মুহূর্তে যেই টাইমে কোরআন থেকে কিছু পাওয়া বন্ধ করে দেব, আমি সেই মুহূর্তে থেকে কোরআন পড়া বন্ধ করে দেব। বাট আমি ওভার কনফিডেন্ট যে কোরআন আমাকে কখনোই নিরাশ করবে না, এটা রবের বাণী। সো দেন আমি আসলে ডিপার্টমেন্ট চেঞ্জ করি, সিএসসি ডিপার্টমেন্টে আসি। আসার পরে সিএসসিতে গ্রাজুয়েশন কমপ্লিট করি। তো আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে 7 ইয়ার্স লেগে গেছে। আমার সিএসসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা অ্যাকচুয়ালি আমার জুনিয়র ছিল, এরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার 18তে গ্রাজুয়েশন কমপ্লিট হয়, তারপর থেকে আমি জবের মধ্যে আছি। দেন আমি এই বছরের জানুয়ারিতে আমাদের স্টার্ট আপের প্রজেক্ট লঞ্চ করি। দেন আমরা এই 6 মাস ধরে মার্কেটে। আপনারা যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছেন, আমার মনে হয় যে এই আইডিয়াটা নিয়ে সংক্ষেপে যদি আপনি বলেন যে আপনাদের আইডিয়াটা আসলে কি কি ধরনের স্টার্ট আপ নিয়ে আপনারা কাজ করতেছেন, এটা যদি সংক্ষেপে বলেন। খুব এক কথায় বলতে গেলে প্রবলেম থেকে সলিউশন। প্রবলেম ফেস করেছি যে আমাদের অ্যাকচুয়ালি সোসাইটিতে যে পরিমাণে জব আছে, সেই পরিমাণে জব যদি সবাইকেও দেয়া হয়, আমাদের বেকারত্ব কমবে না। এটা আমাদের একটা প্রবলেম। আর 2 নম্বর প্রবলেম হচ্ছে আমাদের সোসাইটিতে আমরা এরকম অনেক সিনারিওতে গিয়ে পড়ি যে সিনারিওতে আমাদের ইনস্ট্যান্ট এমপ্লয়ি দরকার হয়, কিন্তু আমরা সেই ইনস্ট্যান্ট এমপ্লয়িটা পাচ্ছি না। তো আমাদের যে কোম্পানিটা বা আমাদের যে স্টার্ট আপটা ইনস্টা জব অ্যান্ড ইনস্টা হায়ার, এটার কাজই হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পার্ট টাইম এমপ্লয়ি হায়ার করতে পারবেন। আমাদের ফুল টাইম জব পোস্টের ব্যবস্থাও রয়েছে, ফুল টাইম এমপ্লয়ি আমরা প্রোভাইড করে থাকি, কিন্তু আমাদের মেইন ফোকাসড হচ্ছে ইনস্ট্যান্ট পার্ট টাইম জব প্ল্যাটফর্মকে বিল্ড করা, এই প্ল্যাটফর্মটাকে আমাদের কালচারে নিয়ে আসা। এক কথায় আপনারা
গিগ ইকোনমিতে ফোকাস দিচ্ছেন, রাইট? রাইট। সো মাইক্রো জব প্ল্যাটফর্ম বাংলাদেশে টুকটাক আসছে, আবার সেগুলো চলেও গেছে, এবং এক একজন এক একটা আইডিয়া নিয়ে কিন্তু মার্কেটে আসছে। আপনি সবার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনার প্রোডাক্টটা নিয়ে এসেছেন, এবং এই প্রোডাক্টটা আপনি যেভাবে নিয়ে এসেছেন বা যে ক্যাটাগরি আপনি এখানে ইনক্লুড করছেন, এই আইডিয়াটা আপনার মাথায় কখন আসলো এবং অ্যাকচুয়ালি কখন মনে হলো যে আপনার এই আইডিয়াটা নিয়ে কাজ করা উচিত? এর পেছনের ব্যাকগ্রাউন্ড যদি কোনো কিছু থেকে থাকে তাহলে যদি share অবশ্যই করতেন। ব্যাকগ্রাউন্ড আছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড আছে। আমি যেটা বলতেছিলাম যে আমি অনেক আগে থেকে অ্যাক্টিভ একজন পার্সন। স্টার্ট আপ নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, স্টার্ট আপ করবো এরকম একটা ইচ্ছে ছিল, নিজে কিছু করার একটা ইচ্ছে ছিল। আমার বেবি যখন হয়, আমার বেবি হওয়ার পরে আমার এই প্রজেক্টে হাত দেয়া। বেবি হওয়ার পরে আমি একটা ইভেন্টে যাই, একটা রমজানে একটা ইফতার পার্টি দাওয়াত ছিল। ওখানে আমি যখন যাই, আমার বাচ্চা এবং আমি যাই একটা উবার গাড়িতে করে। গাড়ি থেকে নামার সময় আমার সাথে ব্যাগ, বেবির ব্যাগ, বেবি এবং বাবুর মামপটটা আমার হাতে ছিল। মামপটের যে কক সেটা রাস্তায় পড়ে যায়। তখন রাস্তাতে 3জন ভাইয়া হেঁটে যাচ্ছিলেন, ওখান থেকে একজন ভাই আমাকে ককটা তুলে দেয়। সো আমার তখন এই পিকচারটা ছিল এরকম যে আমার বাম পাশ থেকে একজন এসে আমাকে হেল্প করতেছে, আমি অলরেডি একজনের হেল্প নিয়ে আমি বের হচ্ছি। আমি উবারকে মিন করতেছি যে আমি উবার থেকে বের হচ্ছে, আমার ডান পাশে উবার এবং আমার বাম পাশে একজন আমাকে হেল্প করতেছে। তখন আমার ইনস্ট্যান্ট মাথায় আসলো যে আমার গাড়ি দরকার, আমি কল করলাম, গাড়ি চলে আসলো। কেননা আমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, আমি কল করবো, চলে আসবে। এটা হলে তো খুবই ভালো হতো এবং এটা দরকার আমাদের। দেন আমি এই আইডিয়াটার উপরে অ্যানালাইসিস করা শুরু করি, R&D করা শুরু করি, রিসার্চ করি। তারপর আমরা এটাকে একটা মার্কেট প্লেসে একটা ইকোনমিক্যালি একটা প্রোডাক্ট হিসেবে আমরা রেডি করি। তো আইডিয়াটা যদি স্টার্টিং বলেন, তাহলে আইডিয়াটা স্টার্টিং আমার একটা প্রবলেম থেকে, এবং এই প্রবলেমের সাথে আমি অনেকগুলো প্রবলেম পরবর্তীতে অ্যাড করতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে এই প্রবলেমগুলো রয়েছে। দেন আসলে আমাদের আইডিয়াটা নিয়ে আমরা কাজ করি। এখন আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা একদম ইনস্ট্যান্ট। আপনার যখন দরকার হবে আপনি আপনার অ্যাপের মাধ্যমে আপনার নিয়ারেস্ট লোকেশন থেকে আপনি এমপ্লয়ি হায়ার করতে পারবেন। একদম ঘন্টা অনুযায়ী, ঘন্টা ভিত্তিকে আপনার 1 ঘন্টা কাজ হলে 1 ঘন্টা কাজ, 2 ঘন্টা কাজ হলে 2 ঘন্টা কাজ, আপনি ঘন্টা ভিত্তিক পেমেন্ট করে দিবেন, আপনার এমপ্লয়ি চলে যাবে। তো বেসিক্যালি যারা একদম স্টার্ট আপ করছে বা এসএমই বিজনেস করছে বা শপকিপার, আমাদের কিছু ক্লায়েন্ট বা এমপ্লয়াররা রয়েছেন যারা বিজনেস করে, তাদের দোকানে মালামাল আনতে যাবে, তো সে চাচ্ছে তার সাথে একজন সাপোর্টার হিসেবে যাক, তাকে অ্যাসিস্ট করবে, এরকম কেউ যাক। হ্যাঁ, সে কল করে নিচ্ছে, চলে আসতেছে, কাজ করতেছে, পেমেন্ট করে দিচ্ছে। তার এটার জন্য যে তাকে আগে থেকে সিভি ড্রপ করতে হবে, সরি জব পোস্ট করতে হবে, তারপর সে ইন্টারভিউ নিবে, তারপর একজনকে হায়ার করবে 2 ঘন্টা কাজের জন্য, এই সিস্টেমটা থেকে সে বের হয়ে খুব রিল্যাক্স ভাবে অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্টলি ইমপ্লয়ি ডেকে নিতে পারতেছে। তো এটা তাদেরকে খুব ইমপ্রেস করছে। আমাদের আর একজন ক্লায়েন্ট আছে যিনি অ্যাকচুয়ালি ফ্রাইডেতে ওনার বাচ্চাকে নিয়ে পার্কে যান, তখন উনি একজন অ্যাসিস্ট্যান্ট কল করে নেন, বাচ্চার সাথে ওনারা খেলাধুলা করেন। ব্যাপারটা খুব ভালো লাগে। এই যে ছোট ছোট ফ্যামিলিতে বা আমাদের পার্সোনাল লাইফে, সোসাইটিতে যে আমরা একটু একটু করে ইম্প্যাক্ট ফেলতে পারতেছি, এটা আসলে এই যে স্টার্ট আপ করার যে সাকসেস যদি বলেন, এই ইম্প্যাক্ট ফেলাটাই অ্যাকচুয়ালি আমার ভালো লাগার একটা জায়গা। আপনি এই যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে কি মনে হয় এটা এই প্রোডাক্টটা কি বাংলাদেশের মার্কেট ফিট হবে? চাহিদাটা কেমন বলে আপনার মনে হয়? যেহেতু আপনি অলরেডি এটা নিয়ে R&D করছেন, অলরেডি রিসার্চ করছেন, যে অ্যাকচুয়ালি এটার চাহিদাটা কেমন বলে আপনি? প্রবলেম আছে, প্রত্যেকটা বিজনেসেরই কিছু প্রবলেম থাকে, আর নতুন আইডিয়া হলে প্রবলেম একটু বেশি থাকে। কিন্তু আমাদের কিছু কিছু বিজনেস আছে মার্কেটে অলরেডি, যারা, ধরেন আমি যদি একটা ডাটা বলি যে আমাদের ঢাকায় 1 লাখ ডেলিভারি ম্যান জব করছে, পার্ট টাইম জব করছে। হ্যাঁ, যারা পার ডেলিভারিতে একটা কমিশন পাচ্ছে এবং একটা ফিক্সড একটা অ্যামাউন্টের স্যালারি পাচ্ছে, এরকম আছে 1 লাখ। তো আমাদের যে এমপ্লয়ি বাকেট আছে, যে অ্যাকচুয়ালি যা স্টুডেন্টরা জব করতে চায়, এই সাইজটা হচ্ছে 10 লাখ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা তো একটা ডেটা, কিন্তু এটা রেশিওটা আরো বেশি।
যারা পার্ট টাইম জব করতে চাচ্ছে বা এই অ্যামাউন্টটা আরো বেশি। তো আমাদের কাছে পাঠাও আছে বা উবার আছে, ডেলিভারি ম্যান আছে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মগুলোর জন্য, আপনার কুরিয়ার সার্ভিসগুলোর জন্য ডেলিভারি ম্যানরা আছে যারা পার্ট টাইম জব করছে এবং তারা স্টুডেন্ট। তারা কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে বা কেউ প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে। তারা দেশে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় এসেছে, তারা চাচ্ছে নিজেরা কিছু করে সার্ভাইভ করবে, তাদের লেখাপড়ার খরচ বা তাদের স্টে করার যে খরচটা থাকে ওটা, তো তারা কাজ করছে। তো এদিক থেকে আমাদের এমপ্লয়িদের যে বাকেট বা এমপ্লয়িদের যে কাজ করার যে আমাদের সোর্স বা রিসোর্সটা, সেটা ভালো আলহামদুলিল্লাহ। এবং ক্লায়েন্ট সাইড থেকে যদি বলি মার্কেটে এটা ডিমান্ড আছে কিনা, হ্যাঁ মার্কেটে ডিমান্ড আছে। মানুষের বেশিরভাগ ডিমান্ড হচ্ছে আপনার যাদের ইভেন্ট, সেলস, শপ, আর যা ইন্ডিভিজুয়ালস যাদের অ্যাসিস্ট্যান্ট দরকার হয় বা কেউ, হ্যাঁ এখানে কিছু চ্যালেঞ্জ এবং কিছু ফ্যাক্ট থাকে যেগুলো নিয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো। বাট মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই দুইটাই অ্যাভেলেবল এবং আমাদের দেশে এই জবগুলো চলছে। তো আমরা আশাবাদী এবং মার্কেটে এসে যেটা দেখছি ইনশাল্লাহ এটা ইনস্টা জব অ্যান্ড ইনস্টা হায়ার আমাদের সোসাইটিতে বেশ ভালো ইম্প্যাক্ট ফেলবে। আমরা যদি একটু আপনার বিজনেসের বাইরে এসে আমাদের বাংলাদেশের বর্তমান জব সেক্টর নিয়ে কথা বলি, বর্তমান বাংলাদেশের চাকরির বাজার নিয়ে যদি কথা বলি, সো সেক্ষেত্রে চাকরির বাজারে সবাই একটা টার্গেটে থাকে যে আমরা হয় সরকারি চাকরি সবার টার্গেট থাকে, খুব কম মানুষের টার্গেট থাকে যে বেসরকারি সেক্টরে চাকরি করবে, কর্পোরেট সেক্টরে জব করবে। ম্যাক্সিমাম সবারই টার্গেট থাকে যে সরকারি জব যদি পাই। আর আমাদের লাস্ট যদি 5-7 বছর ধরা হয়, 5-7 বছরে বাংলাদেশে একটা ভালো চেঞ্জ আসছে, যে মানুষের একটা মেন্টালিটিতে একটা ভালো চেঞ্জ আসছে যে না আমাদের শুধুমাত্র সরকারি জব না, আমাদের অন্যান্য জবে ফোকাস দেওয়া উচিত। যেমন একটা ডেটা আমি লাস্ট কিছুদিন আগে দেখছিলাম যে বাংলাদেশে বর্তমানে 70% to 80% বেসরকারি জব সেক্টরে কাজ করতেছে আমাদের বেসরকারি ভার্সিটির পোলাপানরা। অর্থাৎ বেসরকারি ভার্সিটির স্টুডেন্টরা একটা ভালো একটা জায়গা দখল করে আছে বাংলাদেশের ইকোনমিতে। আপনার সরকারি যেমন পাবলিক ভার্সিটিগুলোতে যে স্টুডেন্টরা পড়ে তারা এখনো পর্যন্ত সরকারি জব নিয়েই পড়ে আছে, যে আমাদের সরকারি জব করতে হবে, বিসিএস, তারপর ব্যাংক জব, হাবিজাবি এইগুলোতে পড়ে আছে। তো এরকম একটা সোসাইটিতে আপনার প্রোডাক্টটা কতটুকু সাড়া ফেলবে বলে আপনার মনে হয়? এবং যদি আপনি সোসাইটি নিয়ে যদি এই বর্তমানে বাংলাদেশের জব সেক্টর নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, আমি একটু প্রথমে নেগেটিভ বলবো তারপর পজিটিভ বলি। হ্যাঁ, শিওর। আমার এখান থেকে যদি প্রাইভেট ইউনিভার্সিটির কথা যেহেতু বললেন, আমি প্রাইভেট ইউনিভার্সিটি, দেখেন আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে আমার 12 থেকে 15 লাখ টাকা খরচ হয়েছে। নিশ্চয়ই আমি 23-24 বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করে 35 বছর পর্যন্ত সরকারি চাকরির পিছনে ঘুরবো না, কারণ আমি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছি, রাইট? তো আমি তো গভর্নমেন্ট জবের জন্য পড়ে বারবার চান্স নিয়ে বেকার থাকবো না। আমি জবে অ্যাপ্লাই করবো, আমি জবে ঢুকে যাব, একটা কনসেপ্ট। কিছু মানুষ থাকে খুব পটেনশিয়াল, তারা গভর্নমেন্ট জবে করতে চায়, আদারওয়াইজ নিজেদেরকে খুব ভ্যালুলেস মনে করে বা তারা মনে করে যে এটাই লাইফের একমাত্র গোল। দ্যাটস ফাইন, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ মানুষের প্যাশন থাকে। বাট এই যে 23-24 বছর বয়স থেকে 32 বছর 35 বছর পর্যন্ত, 6 থেকে 10 বছর পর্যন্ত যে বেকার থাকাটা, আমাদের কিন্তু এনার্জি বা কাজ করার যে মেন্টালিটি, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 15-16 বছর বয়সের পর থেকে আমাদের কিন্তু হয়ে যায়। আমরা আমাদের এনার্জি লস করতেছি, আমাদের মেধাকে লস করতেছি, এবং আমার কাছে মনে হয় আমাদের দেশকে গরিব করে রাখার জন্য আমরা নিজেরাই দায়ী।
কারণ আমরা মোটামুটি 10 বছর পর্যন্ত শুধু চেষ্টাই করে যাব গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। তো ফাইন, আমরা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করি, বাট তার সাথে কিছু করি যাতে আমরা ইকোনমিতে ভালো ইম্প্যাক্ট ফেলতে পারি। হ্যাঁ, আমরা করি। কি করি জানেন? টিউশনি করি। এখন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, টিউশনি যারা করায়, যারা টিউটররা আছেন, সব বাচ্চা প্যারেন্টসরা চায় ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা মেডিকেল এরকম স্টুডেন্টরা তাদের বাচ্চাদেরকে পড়াবে। তাহলে বাকি যে স্টুডেন্টরা আছে তারা কি পড়াবে? তো আর তো সেই সুযোগটা নাই। হ্যাঁ, সুযোগটা নাই। তা আমাদের এই যে স্টুডেন্টদের যে একটা জব প্ল্যাটফর্ম দরকার, একটা পার্ট টাইম জব প্ল্যাটফর্ম দরকার, সেই জায়গাটাতে আমাদের একটা ফোকাসড, মেইন একটা ফোকাসড, যে আমাদের স্টুডেন্টরা তাদের এই ওয়ার্ক এনার্জিটাকে নষ্ট করবে না। হ্যাঁ, তারা কাজ করবে। দেখেন, আমরা তো বহির্বিশ্বে থেকে প্রায় 40 বছর 50 বছর পিছনে থাকি। হ্যাঁ, যেটা হয়তো বাহিরের দেশে খুব কমন কালচার। স্টুডেন্টরা তারা নিজেরা জব করছে, নিজেরাই সার্ভাইভ করতেছে, নিজেরাই কাজ করে নিজেদের টিউশন ফি কাজে দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে দেখা যায় যে আমাদের দেশে কিন্তু আমরা বেশ পিছিয়ে। আমরা কিন্তু কাজ করার জন্য স্টুডেন্ট এরকম হয় যে ইন্টারমিডিয়েট পাস করছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, ছেলেকে এখনো মা মুখে তুলে খাইয়ে তারপরে ভার্সিটিতে পাঠাচ্ছে। হ্যাঁ, আমাদের কালচার তো এইটাও আছে, বিয়ের পরও ছেলে বাচ্চা। হ্যাঁ, বিয়ের পরও একটা মেয়ে বাচ্চা। তো তাদেরকে আসলে তারা যে একটা সোসাইটির, আমাদের মাথায় রাখতে হবে আমার যে সন্তানটা, সেই সন্তানটা শুধু আমার না, আমার সোসাইটির একটা পার্ট, আমার দেশের একটা পার্ট। আমার বাচ্চাকে দিয়ে বা আমার সন্তান আমার দেশকে কিভাবে বেনিফিটেড করতেছে, বা আমার দেশ কিভাবে আমার বাচ্চাকে দিয়ে উপকৃত হচ্ছে। নিশ্চয়ই মুরগি ফার্মের মতো বানিয়ে রাখলে হবে না। বা আপনি যেটা আমাকে বললেন যে একজন মেয়ে ফাউন্ডার হিসেবে আমি স্টার্ট আপে আসাটা আমার কাছে কেমন মনে হয়, বা আমার ফিলটা কিরকম, ভাইয়া আমার কাছে মনে হয় যে হিউম্যান, সোল টু সোল। এটার কনসেপ্টটা আসছে অ্যাকচুয়ালি আমার কোরআন থেকে। আমাকে আমার রব তার একটা রূহ হিসেবে চিনে, তার একটা বান্দা হিসেবে চিনে। আমার ভালো কাজ এবং আপনার ভালো কাজ দুইটাতে কোনো কম বেশি হবে না। তা আমাদের ইনস্টা জবেও পার আওয়ার রেট ছেলেদেরও দিতাম, মেয়েদেরও সেইটাই। বাট তারপরেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মতো জায়গায় একটা মেয়ের জন্য একটু চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়, অনেক, যেটা একটা ছেলের জন্য অনেক ক্ষেত্রে। আপনাকে আমি ছোট্ট একটা রেশিও বলি। কিছুদিন আগে আমাদের ইনস্টা জব এবং ইনস্টা হায়ার আইসিটির যে পোর্টফোলিও স্টার্ট আপ, ওইটাতে আমরা অনবোর্ডেড হই আলহামদুলিল্লাহ। সেটা জুনের 18 তারিখে। হ্যাঁ, ওকে। তখন আমাদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়, যেখানে 29 জন ছেলে ফাউন্ডার এবং আমি একজন ফিমেল ফাউন্ডার। আচ্ছা, তো এই সিনারিওটা, এই পিকচারটা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি বা স্টার্ট আপ ইকোনমির যে চেহারাটা, সেটা কিন্তু তুলে ধরতেছে যে আসলে কতজন মেয়ে স্টার্ট আপের প্রতি আগ্রহী। তার মানে কি আমাদের কালচারটা বা আমাদের দেশে টেকনিক্যাল বা টেকনোলজির দিক থেকে মেয়েরা যে এগিয়ে আসবে, মেয়েরা যে কাজ করবে, স্টার্ট আপ নিয়ে কাজ করবে, টেকনোলজি নিয়ে কাজ করবে, সেই জায়গাটায় এখনো 5%ও বা 5 জনও থাকতো। 30 জনের মধ্যে 5 জন মেয়ে, 25 জন ছেলে, সেটাও একটা দেখার মতো ছিল যে আচ্ছা 5 জন তো মেয়ে আছে। কিন্তু যখন আমি দেখলাম যে আমি একা একজন মেয়ে, তা আমার কাছে মনে হয় যে আমাদের দেশে আরো বেশি মেয়েদেরকে আরো এগিয়ে আসা উচিত। আর এটা দেখে অবশ্য আমাদের সবারই একটা নিজ নিজ জায়গা থেকে কাজ করার জায়গা আছে। তবে বাংলাদেশের একটা সামাজিক প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করা হয়, চিন্তাধারার দিক থেকেও আমার মনে হয় যে মেয়েরা অনেক ক্ষেত্রে পিছাই আছে। লাইক আমি যদি একটা উদাহরণ দেই, আমার এক ফ্রেন্ড, সে তার সাথে একদিন কথা হচ্ছে, এটা মনে হয় কয়েক বছর আগে। তো সে বলতেছে যে মেয়ের ফ্রেন্ড, আচ্ছা, সো সে বলতেছে যে সে জব করতে চাই, ইভেন দো তার তখন বিয়ে শাদী নিয়ে কথা হচ্ছিল। তো সে বলতেছে সে বিয়ের পরেও জব করতে চায়, এটা নিয়ে সে তার মানে
হবু হাজবেন্ডের সাথে এটা নিয়ে এগ্রিমেন্ট চলছে। এগ্রিমেন্ট চলতেছে, হ্যাঁ তো সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করতেছিল। তো সে বলতেছে যে আমি জব করতে চাই কারণ আমার একটা আইডেন্টিটি দরকার। সো আমি বলতেছি যে আইডেন্টিটির সাথে জবের সম্পর্কটা কি? বলছে যে আমি মেয়ে হিসেবে কেন ঘর সংসার করবো, শুধু আমার তো নিজের আইডেন্টিটি দরকার, নিজের খরচ চালানোর জন্য ইনকাম করা দরকার। তো আমি বলতেছি তাহলে তুই আইডেন্টিটি দরকার হোক আর খরচ চালানোর জন্য যেটাই হোক না কেন, তো জব বাদে তো আরো অনেক কিছুই আছে, তুই বিজনেস করতে পারিস। এই কথাটা যখন বললাম তখন সে দেখলাম যে সে আসলে ওই টাইমে কোনো অ্যান্সার না দিয়ে চিন্তা করতেছে যে আসলে তো রাইট, যে আমাদের দেশের আমি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখছি যে তারা মনে করে যে তারা বাইরের বিভিন্ন কোম্পানিতে জব করা মানেই তারা স্বাধীন, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবা শুরু করে। আসলে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা ফিমেল এমপ্লয়ি হিসেবে যদি আমি বলি, ব্যাপারটা এরকম না। ক্রিটিক্যাল, এবং সব জায়গাতেই জব বলেন বিজনেস বলেন সব জায়গাতেই প্রবলেম থাকে, চ্যালেঞ্জ থাকে, কিন্তু বিজনেস করলে আপনার নিজস্ব স্বাধীনতা থাকে এবং জব করলে মেয়েদের নিজস্ব স্বাধীনতাটা থাকে না। এই জায়গাটা থেকে আমি মনে করি মেয়েদের বিজনেসে মুভ করা বেশি উচিত। তো আমি এটা দেখে খুব খুশি হই যখন অনলাইনে মেয়েরা হোক, সেটা জামা কাপড় হোক, ব্যাগ হোক, জুতা হোক, যে কোনো বিজনেস তারা করছে, আমার কাছে খুবই ভালো লাগে যে তারা কিছু কিছু করছে, সেটা ঘরে বসে অনলাইনের মাধ্যমে করুক না কেন। তবে স্টার্ট আপের দিকে আর টেকনিক্যাল পার্সন হিসেবে আমি বলবো যে স্টার্ট আপের দিকে মেয়েদেরকে আরো আসা উচিত। আমার কাছেও আসলে সেটাই মনে হয়, কারণ কলিগ পাই না ভাইয়া। একটা প্রোগ্রামে গেলে, একটা কমিউনিটিতে গেলে কথা বলার মতো মানুষ পাই না, ডিসকাশন করা একটা ফিমেল পার্সন পাই না। যদিও আমি ভাইয়াদের সাথে ডিসকাশন করতে কমফোর্টেবল, কিন্তু ভালো লাগবে যদি আমাদের কমিউনিটিতে, ফাউন্ডার্স কমিউনিটিতে আরো ফিমেল অ্যাড হয়। আমি এই পডকাস্টের জন্য মেইনলি পডকাস্টে ম্যাক্সিমাম সবাই ফাউন্ডারই আসে আমার এখানে। তো আমি হন্যে হয়ে খুঁজতেছিলাম যে আসলে কোনো মেয়ে ফাউন্ডার পাই কিনা, যে তাদেরকে নিয়ে আসবো এবং আমার পডকাস্টে ফিচার করব। বাট আলটিমেটলি আমি মানে যদি 100 জন আমাকে নক দেয়, তার ভিতরে 1 জন 2 জনও হয় না। আচ্ছা, যেমন লাস্ট প্রায় 1000 প্লাস পার্সনের সাথে আমি কমিউনিকেট করছি লাস্ট 6-7 মাসে, ওকে, শুধুমাত্র এই পডকাস্টের জন্য। তার ভিতরে 3টা থেকে 4টা মেয়ে ফাউন্ডার আমার সাথে কন্ট্যাক্ট করছে। এর ভিতরে এর আগে একজন এসছে, বাট সে ফাউন্ডার না, সে বিজনেস করতে চাই, এখনো পর্যন্ত বিজনেস শুরু করে নাই। আর সেকেন্ড হচ্ছে আপনি। সো দেখেন পিকচারটা এরকমই ভাইয়া, পিকচারটা টোটালি এরকম। আর আমি তো ভাইয়া আরো মানে আর এক ধাপ পিছিয়ে হচ্ছে, আমি একে তো ফাউন্ডার, তার উপরে আমার গেট আপ। তো মোটামুটি তখন কারোর সামনে আমি যখন কথা বলতে যাই, আমাকে আসলে আমার কাজ আমাকে পরিচয় করা যে আমি ফাউন্ডার। কারণ আমাদের তো একটা সোসাইটিতে একটা ভিউ থাকে যে কর্পোরেট লেডি মানে হচ্ছে সে একটু গেট আপ থাকবে, আর একটু ওয়েস্টার্ন ড্রেসে থাকবে, বা একটু ভালো মেকআপ শেকআপে গেট আপে থাকবে। তো আসলে আমি যখন পিচ করি বা আমি যখন আমার কোম্পানি নিয়ে কথা বলি, তারপর তারা আমাকে অ্যাকনলেজ করে যে ফাইন, আপনি ফাউন্ডার। না, আমাকে দেখে ফাউন্ডার মনে হয় না। মার্কেটিং এর দিক থেকে এই জায়গাটাতে হয়তো আমি একটু পিছিয়ে আছি, কি বলেন? একটা কথা আছে না যে প্রথমে দর্শনদারি তারপর গুণ দিচ্ছে, তো দর্শনের দিক থেকে আমি কাজটাকে সামনে এগিয়ে দিতে পছন্দ করি। ইনিশিয়ালি একটু চ্যালেঞ্জ ফেস করতে হবে, বাট দিন শেষে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যতই ওয়েস্টার্ন ড্রেসে নিজেকে রিপ্রেজেন্ট করেন না কেন, দিন শেষে আপনার যে প্রোডাক্টটা আছে, আপনার যে সার্ভিসটা আছে, সেটা যদি ভালো সার্ভিস দিতে না পারে, কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এই জায়গাটাতে ভাইয়া আমি 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 এটার প্রুফ অনেকবার পেয়েছি। আমার আসলে ড্রেস আমাকে কোথাও আগায় মানে বাধা দেয়নি, আমার ড্রেস আমাকে কোথাও থেকে বঞ্চিত করেনি।
আমি আমার যে স্টার্ট আপটা সেটা আমি আসলে এক্সেলারেটিং বাংলাদেশ একটা প্রোগ্রাম আছে গভর্নমেন্টের হাইটেক পার্ক এবং ডিডের একটা প্রজেক্ট। Okay. তো ওখানে আমার অনেক স্টার্ট আপ নিয়ে আমরা অনেক ফাউন্ডার্সরাই জয়েন করি। আমি যদি ওখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, ওখানে যারা মেন্টররা আছেন বা যারা সিনিয়র পার্সনরা আছেন প্রত্যেকে আমাকে খুবই স্নেহ করেন, হ্যাঁ, বা আমার কাজটাকে তারা খুব পছন্দ করেন। আমি আমার ড্রেসের জন্য অন্য কোনো মেয়ের সাথে আমার নিজের কোনো ফ্যাসিলিটিসের দিক থেকে আমার কখনো এই জিনিসটা ফিল করতে হয় নাই মার্কেটে বা সোসাইটিতে বা কথা বলার সময়। তবে ফার্স্ট ইমপ্রেশনটাতে আমি একটু আটকে যাই। ফার্স্ট ইমপ্রেশনে মানুষ একটু বাংলাদেশের মতো দেশে একটু ফার্স্টে প্রবলেম হবে। আমি খুবই পার্সোনাল 2টা স্টোরি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, আপনি চাইলে এটা কেটে দিতে পারেন। বলেন। পার্সোনাল স্টোরি হচ্ছে, আমি একদিন আমার বাসা থেকে রিক্সা নিচ্ছি, খুব বৃষ্টি পড়তেছে, তো দেখতেছি যে আমার রোডে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সে রিক্সায় উঠবে, তো আমি আপুটাকে লিফট দিলাম, আমরা দুজন একই জায়গায় নামবো। উনিও রিক্সা খুঁজতেছিলাম, তো আপুটা আমাকে জিজ্ঞেস করলো যে এমনি তো ভাড়া বেশি চাইলো, আমি তো রেগুলার যাওয়া আসা করি, এত ভাড়া দিয়ে তো গেলে হয় না, তাই না আপু? তো উনি যেভাবে বলছে যে রেগুলার যাওয়া আসা করি, আপু তো, এবং আমাকে এটা বলতেছে, আপু তো মনে হয় রেগুলার যাওয়া আসা করেন না। তো আমি তখন বললাম যে আপু আমি জব করি, আমি রেগুলারই যাওয়া আসা করি। তো থিঙ্ক যে উনি আমার ড্রেস আপ দেখে অ্যাজিউম করতেছে যেহেতু আমি এই গেট আপের একটা মেয়ে, তার মানে আমি প্রতিদিন হয়তো বাসা থেকে বের হই না, বা আমি ওয়ার্কিং পারসন না, বা স্টুডেন্ট হলেও, মানে স্টুডেন্টও না, বা যেটাই হোক আমি হয়তো রেগুলার যাওয়া আসা করতেছি না। আমি বললাম যে আমি জব করি এবং ছোট একটা বিজনেস স্টার্ট করেছি। তো আমাকে জিজ্ঞেস করলো যে, একটু চুপ থাকার পর বলতেছে আপু কি ড্রেসের বিজনেস নাকি মেকআপের বিজনেস? আমি এতক্ষণ ওই আপুটা মুখের দিকে তাকাই না, জাস্ট তখন আমি একটু কোথায় যেন একটু লেগে গেছে ভাইয়া। মানে যেহেতু বিজনেসটা, ভাই প্রত্যেকটা ফাউন্ডারের কাছে তার বিজনেস বা তার স্টার্ট আপ হচ্ছে একটা বাচ্চার মতো। আমার 3 বছরের বাচ্চাকে আমি যেরকম ভালোবাসি তার চেয়ে একটু কম, কিন্তু আমার স্টার্ট আপটা আমার বাচ্চার মতোই। তো তখন আমি একটু তাকিয়ে বললাম যে আপু আমার স্টার্ট আপ বিজনেস, আমি ইনস্টা জব এবং ইনস্টা হায়ারের ফাউন্ডার। তো তখন বললো যে ও আচ্ছা আপু, এটা তো খুব ভালো। তো আমাকে দেখার পরে এই যে তারা যে অ্যাজিউম করে নেয়, এই জায়গাটাতে আমি মাঝে মধ্যে একটু হার্ট হই, এটা ট্রু। বাট তারপরেও সারপ্রাইজ। আমার কাছে ব্যাপারটা সারপ্রাইজড মনে হয় না। এই কারণ কি, মানে তারা ছোটবেলা থেকে এভাবে দেখে আসছে, মানে আমাদের পারিপার্শ্বিক সমাজে জিনিসগুলো এভাবে দেখে আসছে। আরো একটা ভাইয়া সিনারিও আছে, সেটা হচ্ছে যে আমাকে দেখার পর আমাকে কোশ্চেন করবে আপু কি মাদ্রাসা লাইনে লেখাপড়া করছেন? কিন্তু আমার ভার্সিটির কথা, মানে আমি সবসময় বলি যে আমি এবং আমার ফ্যাকাল্টি মেম্বাররা আমরা একই কমন রুমে একসাথে নামাজ পড়ছি, এবং আমার ড্রেসের জন্য আমার ফ্যাকাল্টি মেম্বাররা আমাকে আদর করতেন। তো আমরা যেটা টিপিক্যাল অনেক কথাবার্তা শুনে থাকি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচাররা স্টুডেন্টদেরকে দাড়ি রাখতে দেয় না বা পর্দা করতে দেয় না। হ্যাঁ, আমি বলবো যে ড্যাফোডিল এর থেকে অনেক অনেক ঊর্ধ্বে। স্টুডেন্টদের যে ইমোশনের যে জায়গাটা, সেটা আমি আমার ক্যাম্পাস থেকে খুব বেশি করে ফিল করতে পারছি। এই জায়গা এগুলো আসলে ফুললি রিউমার ছাড়া আর কিছুই না। আমিও তো প্রাইভেট ভার্সিটিতে পড়ছি, আমাদের ভার্সিটিতেও দাড়ি রাখা নিয়ে কোনো ঝামেলা নেই। অনেকে বোরকা পরে যায়, হিজাব পরে যায়, কোনো সমস্যা নেই। কিছু রেস্ট্রিকশন থাকে যে তুমি বলে দেয় যে দাড়ি রাখলে বড় দাড়ি রাখতে হবে আর ক্লিন শেভ করতে হবে, আদারওয়াইজ ওই খোসা খোসা দাড়ি, তারপর পরিপাটি একটা ব্যাপার থাকা লাগবে। সো এতটুকুই। সো অনেক রিউমার তো আশপাশে আছে। আসলে আপনার অ্যাপটা নিয়ে যদি আমি কথা বলি, আপনাদের 2টা অ্যাপ, এর কারণটা কি? ইনস্টা জব অ্যান্ড ইনস্টা হায়ার, এটা মানে এটা কি একটা অ্যাপে সব ফিচার রাখাটা বেটার হইতো নাকি মানে 2টা কেন? যেগুলো অ্যাকচুয়ালি লোকেশন বেসড এবং ক্লায়েন্ট 2 সাইডে বা রিয়েল টাইমের অ্যাপগুলো,
এগুলো আসলে দুইটা অ্যাপই বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। কোনটার কি কাজ আপনি একটু ডিটেলসে যদি বলেন। ইনস্টা জব হচ্ছে স্টুডেন্টদের জন্য, যারা জব করতে চায়, পার্ট টাইম জব বা ফুল টাইম জব করতে চায়, তারা স্টুডেন্টরা ইনস্টা জব অ্যাপটি ডাউনলোড করবে এবং নিজেদেরকে রেজিস্ট্রেশন করবে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে। এবং এখানে আপনি ফ্রিতে একেবারে প্রফেশনাল একটা সিভি বানাতে পারবেন জাস্ট 5 or 7 মিনিটসের মধ্যে। এখানে সিভি বানানোর জন্য অনেক সিভি বিল্ডার থাকে যেগুলো পেইড। আপনি ডিজাইনড, ওয়েল ডিজাইনড, সুন্দর প্রফেশনাল একটা সিভি পাবেন কিছু ইনফরমেশন দিয়ে আপনার। এটা একদমই ফ্রি। আর জব পোস্টে সে 2 ক্লিকের মধ্যে সে জব পোস্টের মধ্যে সিভি ড্রপ করে ফেলতে পারবে। তো জব পোস্টে অ্যাপ্লাই করাটা খুব ইজি, সিভি বিল্ড করতে পারবে এবং ইনস্ট্যান্ট সে জব পাবে যখন সে রেজিস্ট্রেশন করে। এখানে একটা গো বাটন আছে, গো বাটনে ক্লিক করলে, মানে গো বাটন হচ্ছে সে গোতে যাওয়ার জন্য, মানে অনলাইনে উনি আছেন। আর যদি উনি এখন ফ্রি নয়, উনি এখন ক্লাসে আছে, তখন উনি জাস্ট অফ করে দিবে যে উনি এখন অ্যাভেলেবল নাই। তখন ক্লায়েন্টরা রিকোয়েস্ট করলে আর তার কাছে রিকোয়েস্টটা যাবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটামুটি ইনস্টা জব। ইনস্টা হায়ার হচ্ছে যারা ক্লায়েন্ট বা এমপ্লয়ার, যারা অ্যাকচুয়ালি তাদের অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে বা তাদের পার্ট টাইম এমপ্লয়ি খুঁজতেছেন, তারা ইনস্টা হায়ার অ্যাপটি ডাউনলোড করে এবং এখানে 2-3টা ক্লিকের মধ্যে সে তার এমপ্লয়ি রিকোয়েস্ট সেন্ড করে ফেলতে পারে। যখনই সে এমপ্লয়ি রিকোয়েস্ট সেন্ড করে, তার 1900 মিটারের মধ্যে তার অ্যাভেলেবল এমপ্লয়িদেরকে সে দেখতে পায়। অ্যাভেলেবল এমপ্লয়ি সবার কাছেই রিকোয়েস্টটা যায়, যে আগে অ্যাকসেপ্ট করে সে আসলে তার এমপ্লয়ি। তখন এমপ্লয়ি তার ক্লায়েন্টের লাইভ লোকেশন দেখে তার জায়গাতে চলে আসতে পারবে, মানে ক্লায়েন্ট কোথায় আসছে, এসে তার কাজ করে চলে যাবে। পেমেন্ট ফুললি হচ্ছে অনলাইন পেমেন্ট, কোনো হ্যাসেল নেই। বাংলাদেশে রাইট নাও পার্ট টাইম জব বা এই ধরনের গিগ ইকোনমিকে টার্গেট করে যারা কাজ করতেছে, কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনার মনে হয় এখানে? ভাইয়া খুব মানে আগলি কিছু ট্রুথ বলি আমাদের স্টার্ট আপের সাইড থেকে, বা স্টার্ট আপের যে আমাদের এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট থেকে বলি। প্রথমত আমরা যখন জানুয়ারি মাসে আমরা অ্যাপটা যখন লঞ্চ করি, আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে আমরা 1 মাসের মধ্যে আমরা 2000 এমপ্লয়ি আমাদের অ্যাপে নিব, যাতে ক্লায়েন্টরা যখন রিকোয়েস্ট করবে তখন যেন তারা তাদের আশেপাশে এমপ্লয়ি অ্যাভেলেবল পায়। নয়তো ক্লায়েন্টরা রিকোয়েস্ট করবে, এমপ্লয়ি পেল না, তারা তো ডিসঅ্যাপয়েন্টেড হবে। আমাদের 1 মাসে এমপ্লয়ি কতজন ঢুকছে বলা অ্যাপে? গেস কর। প্রথম মাসে প্রথম মাসে 5-7 হাজার, 23,000। 23,000 হ্যাঁ, প্রথম মাসে। প্রথম মাসে। মানে এটা মানে একটা নতুন অ্যাপ লঞ্চ করার পরে তো হুট করে এত ইউজার হয় না। হ্যাঁ, এটা আমাদের একটা ভালো, মানে আলহামদুলিল্লাহ, মানে আমাদের অ্যাপে 23,000 এমপ্লয়ি প্রথম মাসে চলে আসছে। আমাদের ক্লায়েন্ট কত ছিল এটা বলেন, গেস। ক্লায়েন্ট তো তুলনামূলক এত বেশি হওয়ার কথা না, 200-300 হতে পারে। হ্যাঁ, আমাদের প্রথম মাসে ক্লায়েন্ট ছিল 261 জন। ওকে, আমাদের চ্যালেঞ্জ কোন জায়গায় ছিল? ইমব্যালেন্স। আমাদের এমপ্লয়ি 23,000, ক্লায়েন্ট হচ্ছে 261 জন। এখন দেখেন, আপনি যখন আপনার অ্যাপে কোনো সার্ভিস নেন, সেটা আমাদের যতগুলো স্টার্ট আপ আছে, হতে পারে চাল ডাল হোক বা পাঠা হোক, উবার হোক, আপনি তো প্রতিদিন কল করেন না বা প্রতিদিন সার্ভিসটা নেন না, রাইট? আপনি যখন দরকার হয়, হতে পারে সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন। তার মানে আমার 261 জন ক্লায়েন্টও রেগুলার প্রতিদিনের ক্লায়েন্ট না। হ্যাঁ, আমরা যে চ্যালেঞ্জটা ফেস করলাম ফার্স্টেই, যে আমাদের এমপ্লয়ি বেশি, এমপ্লয়ার কম, এখন এদেরকে জব কিভাবে দিব, এটা নিয়ে আমরা প্রবলেম ফেস করতেছি, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা দেখলাম যে আমাদের ক্লায়েন্টরা শুধুমাত্র 1 ঘন্টা এবং 1 দিন বা 4 ঘন্টা, 1 দিনে 4 ঘন্টা, 1 ঘন্টা, 8 ঘন্টা কাজ করা কি পার্ট টাইম জব মনে করে না। আমাদের ক্লায়েন্টরা পার্ট টাইম জব বলতে বুঝে সে 4 ঘন্টা করে কাজ করবে পুরো মাস। আমাদের ক্লায়েন্টরা পার্ট টাইম জবকেও আবার ক্যাটাগরাইজ করেছেন, যে তাদের 7 দিনে একটা মেলা আছে, 7 দিনে 5 জন এক্সিকিউটিভ থাকবে তার দোকানে, এটাকে তার পার্ট টাইম জব মনে করতেছে। এখন প্রবলেম কোথায় ফেস করতেছে? আমরা প্রথমে যে ফিচারটা নিয়ে আসলাম,
ইনস্ট্যান্ট এমপ্লয়ি, কল করবেন, 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা কাজ করবে, পেমেন্ট করবেন, চলে যাবেন। নেক্সট ডের সাথে এই এমপ্লয়ির কোনো সম্পর্ক নাই। আর ক্লায়েন্ট কি চাচ্ছে, উনি যে ফার্স্ট যেদিন এমপ্লয়িকে কল করলেন, ওই এমপ্লয়ি নেক্সট 7 দিন আসবে, কারণ উনি 7 দিন 7 জন এমপ্লয়িকে বুঝাইতে পারবেন না, কারণ একটা তো ব্রিফিং এর ব্যাপার থাকে। হ্যাঁ, উনি এটা চাচ্ছেন না। উনি কি চান, উনি এক রিকোয়েস্টে 5 জন আসবে এবং এই 5 জন 7 দিন কাজ করবে। এখন আমরা যেটা করলাম, আমরা অ্যাপের মধ্যে গিগ বেসড জব পোস্টের ব্যবস্থা করলাম, যেটা আমাদের ফার্স্টে ছিল শুধু ইনস্ট্যান্ট। তারপর আমরা করলাম জব পোস্ট, গিগ বেস জব পোস্ট করতে পারবে ফুল টাইম এবং পার্ট টাইম দুইটার জন্য। হুম। এখন আমাদের ক্লায়েন্টরা অ্যাপে বেশ ভালো গতিতে ঢুকতেছে, তারা বেশ ভালো অ্যামাউন্টে আমাদের কাছে আসতেছে। আমরা যখন এখন এমপ্লয়িদেরকে সেন্ড করতেছি, এমপ্লয়ি হায়ার করতেছি, এমপ্লয়িরা ইন্টারভিউতে যাচ্ছে না। কারণ বলুন, এটার কারণ কি অ্যাকচুয়ালি? এটার কারণ হচ্ছে আমাদের কালচার, আমাদের মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটের মধ্যে এটা নাই যে আজকে শুক্রবার শনিবার আসছে, আমার 2 দিন ক্লাস নাই, 2 দিনে আমি 1000 টাকা ইনকাম করে ফেলি। এটা আমাদের মাইন্ডসেটে নেই। আমাদের মাইন্ডসেটে এটা যে আমি আমার বাবাকে ফোন দিয়ে আমি নেক্সট 7 দিনের জন্য একটা পকেট মানি নিব। কিন্তু নেক্সট 7 দিনের পকেট মানি যে আমি নিজে আর্ন করতে পারি, সেই টেন্ডেন্সিটা আমাদের নাই। আমরা ওই উইকেন্ডে আমরা ঘুরতে যাব, আমরা গেম খেলবো, আমরা মুভি দেখতে যাব। আমাদের স্টুডেন্টদের তারা এক্সাইটেড হয় বেশি, আবেগী হয় বেশি। এক্সিকিউশনের জায়গায় তারা খুব কম হয়ে যায়। আমি যেটা বুঝলাম হুম। আপনার এক্সপিরিয়েন্স থেকে, যে মার্কেটটা কি অবস্থায় আছে সেটা পরের বিষয়। আপনি একটা জব প্ল্যাটফর্ম, একটা একটা ইনস্ট্যান্ট জব বলেন বা মাইক্রো জব প্ল্যাটফর্ম ডেভেলপ করছেন। বাংলাদেশের প্রচুর পোলাপান আছে, ছেলে মেয়ে আছে যাদের জব দরকার, বেকার। আবার প্রচুর ক্লায়েন্টও আছে যাদের সার্ভিসও দরকার। বাট এমপ্লয়ার সবই রেডি আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এমপ্লয়ীদের মাইন্ডসেটটা। সো এখন আপনার ইনস্টা হায়ার কি এই ব্যাপারটা নিয়ে কাজ করবে, যে আমার এই এমপ্লয়ীদের মাইন্ডসেটটা নিয়ে কাজ করবে, নাকি অ্যাকচুয়ালি সার্ভিসটা নিয়ে চিন্তা করবে? ভাইয়া, আমরা যদি লং রানে সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতে চাই, তাহলে আমাদের একবার রুট থেকে কাজ করতে হবে। আমাদের একটা টিম ডেডিকেটেডলি শুধু স্টুডেন্টদের জন্য কাজ করছে। ওকে। স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাদের মোটিভেটেড করা, তাদেরকে কাজের জন্য ইন্সপায়ার করা। আদারওয়াইজ দেখেন, আমাদের যদি আমরা সোসাইটিতে যদি কোনো ইম্প্যাক্ট ফেলতে নাই পারি, তাহলে আমাদের বিজনেস করা আসলে উচিত না, যে কারোরই হোক। তবে স্টার্টআপ হিসেবে কতদিন সেটা টেনে নিয়ে যাওয়া সম্ভব? কোনভাবে? আপনার মানুষের ভিতরে যে একটা সচেতনতা নিয়ে কাজ করতে গেলে আপনার কিন্তু এটাও চিন্তা করতে হবে যে আমার টাকাও ইনকাম করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি বলছি যে আমাদের একটা টিম, নট ফুল টিম, একটা টিম স্টুডেন্টদেরকে মোটিভেশন দেয়া বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা নিয়ে কাজ করছে। আরেকটা টিম হচ্ছে ক্লায়েন্ট মিট আপ করাচ্ছে। তো আমাদের যদি লং রানে মার্কেটে ইম্প্যাক্টে থাকতে চাই, তাহলে আমাদের রুট থেকে আমাদের সাইকোলজি চেঞ্জ করে আসতে হবে। এটা মাস্ট। কারণ এখন আমরা আমাদের 40,000 50,000 বা আমাদের 20,000 যে অ্যামাউন্টই হোক, আমাদের এমপ্লয়িরা যখন আমাদের ক্লায়েন্টের সাথে কাজ করছে, ফাইন। কিন্তু সোসাইটিতে যদি আমি কোনো ইম্প্যাক্ট ফেলতে না পারি, কারণ আমাদের তো যে ROI যদি আমি বলি, আমার বিজনেসের আল্টিমেট গোল হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে, আমাদের সোসাইটিতে এইটা বিল্ড হবে, এই কালচারটা স্টার্ট হবে যে আমার স্টুডেন্টরা কাজ করতেছি, আমার স্টুডেন্টরা ফ্যামিলি বোঝা না, বা আমার স্টুডেন্টরা বাবা মার কাছ থেকে টিউশন ফি নিচ্ছি না বা পকেট মানি নিচ্ছি না। হ্যাঁ,
এটা খুবই ব্যাড কালচার ভাইয়া, খুবই ব্যাড কালচার। আমাদের ফ্যামিলির ৫ জন যদি আমরা ফ্যামিলি মেম্বার্স থাকি, সে ৫ জনের মধ্যে শুধু বাবা একজন আর্ন করছেন ম্যাক্সিমাম ফ্যামিলিতে। বাবা একজন আর্নিং পারসন এবং বাকি ৪ জন আমরা তার উপর ডিপেন্ডেন্ট। আবার একটা জিনিস, যখন আমরা স্টুডেন্টরা কাজ করতেছি না কিন্তু আমাদের টাকা দরকার হচ্ছে, তখন আমরা খারাপ কাজ করছি। স আমাদের আমাদের সোসাইটি এই ফেজটাও কিন্তু আছে। হয়তো কেউ ড্রাগ, মাদক এগুলো সাপ্লাই বিজনেস করছে, বা কেউ অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন জুয়া ভিতরে ঢুকে যাচ্ছে, বা কেউ সেমিস্টার ফি টাকা মেরে দিচ্ছে, বা বাসা থেকে টাকা আনতেছে কিন্তু টাকা দিচ্ছে না। নেগেটিভিটির যে ইমপ্যাক্টটা আমাদের ইকোনমিতে, যখন আমরা ইমপ্যাক্ট ফেলতেছি না, আমরা যখন ফিনান্সিয়ালি স্টেবল না অ্যাজ এ পার্সন, সে ২ বছরের বাচ্চারও একটা খরচ আছে, ২০ বছরের একটা ছেলে মেয়েরও খরচ আছে। যখন আমরা নিজেরা আর্ন করব ভাইয়া, একজন আর্নিং পার্সনের সাইকোলজি ডিফারেন্ট হয়ে যায়, তার রেসপন্সিবিলিটি সেন্স ডিফারেন্ট হয়ে যায়। তো এটা যে শুধুমাত্র আমাদের ইনকাম একটা সোর্স বা ইনকাম একটা প্ল্যাটফর্ম, ব্যাপারটা এরকম না আসলে। আমি আমার ফ্যামিলির একটা এক্সাম্পল দিতে চাই। আমার ভাইয়া ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, মানে এইচএসসি পরীক্ষার পরে, সে রমজান মাসে মাকে বলল যে, মা, ইয়েলোতে সেলসম্যান হিসেবে আমি জব করতে চাই রমজান মাসে। কত টাকা? একটা অ্যামাউন্ট বললো, যে অ্যামাউন্টটা খুবই সামান্য। মা, না 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 না, তুমি কেন জব করবা? আল্লাহ, মানুষজন কি বলবে? কালাম সাহেবের ছেলে ইয়েলোতে সেলসম্যান হিসেবে কাজ করতেছে। না না না, তোমাকে এইসব বুদ্ধি কে দিচ্ছে, কে দিচ্ছে? ভাইয়া, আমার ভাইয়া তখন, সে ১৭-১৮ বছর বয়স, ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে, কিন্তু সে একটা কাজ করবে সেটা আমার মা সাপোর্ট করতেছে না। আমাদের প্যারেন্টসদের সাইকোলজিও ডিফারেন্ট। আমাদের এখন উচিত ভাইয়া, আসলে আমাদের ২০২৫ সালে এসে আমাদের, আপনি দেখেন, সব কিছুর সাথে ইনকাম কানেক্টেড। একটা ছিনতাই গাড়ি থেকে শুরু করে একজন শিল্পপতি, সবার সাথে ইনকামটা কানেক্টেড। আমাদের স্টুডেন্টের এত বড় একটা বাকেট, এবং আমরা সবাই বেকার অবস্থায় বসে আছি। আমরা সবাই আশা করি যে আমরা ২৩, ২৪, ২৫ বছর গ্রাজুয়েশন কমপ্লিট করব, তারপর সিভি রেডি করব, তারপর জব অ্যাপ্লাই করব, করতে করতে বুড়া হয়ে যাব, তারপর একটা জব পাবো, তারপর একটা বিয়ে করব। অনেক, আমরা আমাদের লাইফের ৬০ বছর বেঁচে থাকলে ৩৫ বছর পর্যন্ত আমরা এই কাজই করি। এটা থেকে আমাদের চলে আসা উচিত, ট্রুলি। তবে এই জায়গায় আমি যেহেতু ডিফারেন্ট স্টার্ট আপ নিয়ে কাজ করছি, আমি এটা মনে হয় আপনার সাথে আমি ডিসকাস করতেছিলাম যে, এর আগে রিসার্চ করছিলাম মনে হয়, যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আই জেনারেশন। সো আমার ২টা প্রতিষ্ঠান আছে। এক হচ্ছে আই জেনারেশন নামে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, আরেকটা প্রতিষ্ঠান আছে দেশের বাইরে। সো আই জেনারেশন যেটা আমি শুরু করছিলাম, এটা একটা এডটেক প্ল্যাটফর্ম হিসেবে। সো এডটেক হচ্ছে ফুললি ফ্রিতে আমরা মানুষের, বিশেষ করে স্টুডেন্টদেরকে টার্গেট করছিলাম, তাদেরকে ফ্রিতে তাদের স্কিল ডেভেলপ করব। সেটা হতে পারে, মানে ম্যাক্সিমাম 100% আইটি বেস, যেমন প্রোগ্রামার, ডিজাইনার বা মার্কেটিং রিলেটেড এই ব্যাপারগুলাই, বা ভিডিও প্রোডাকশন রিলেটেড। সো আমরা লাস্ট ২০১৮ থেকে প্রায় ২২-২৩ সাল পর্যন্ত আমরা ট্রাই করছিলাম, কয়েক বছর। এবং আমি এই টাইমে অন্য সাইড থেকে ইনকাম করছিলাম আর এইটা ডেভেলপ করার ট্রাই করতেছিলাম। আমি ট্রাই করতেছিলাম যে আই জেনারেশনকে আমি প্রফিটেবল স্টার্ট অফ চিন্তা করতেছিলাম না। আমার প্ল্যান ছিল যে আরো বেশি স্কিলফুল এমপ্লয় তৈরি করা, যাতে পরবর্তীতে এই এমপ্লয়গুলোকে আমি অন্যান্য জায়গায়ও, আমার অনেক ফ্রেন্ডের অফিস আছে বা অনেক বড় ভাইয়ের কোম্পানি আছে, সেখানে আমি তাদেরকে আমি পুশ করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজেরও অনেক এমপ্লয় দরকার, আমার নিজের এমপ্লয় হিসেবেও তাদেরকে আমি রাখতে পারবো।
সো এই টার্গেটে আমি বেশ কয়েক বছর কাজ করছি। আমি অলমোস্ট প্রায় 40 লাখ টাকা শুধু খরচ করছি ওই স্টার্টআপে। এবং আমার টার্গেট ছিল যে এটা থেকে আমি প্রফিট করব না, একটা ব্রেক ইভেন পর্যায়ে রাখবো। ব্রেক ইভেন পর্যায়ে থাকলে এনাফ। এবং এখান থেকে আমি কিভাবে মানি জেনারেট করব, আমি টার্গেট প্রস্তুত করতেছিলাম যে স্পন্সর এবং এই ধরনের একটা প্ল্যান করতেছিলাম। যারা এমপ্লয়ি নিবে তারা একটা আপনাকে মানে সেটা তো পরের স্টেজ, বাট আমার ইনিশিয়ালি বাট যে প্রবলেমটা ফেস করছি আমরা অনলাইনে খুবই ভালো মানের কোর্স যখন আমরা অনলাইনে আপলোড করে রাখছি এবং ফ্রিতে দিচ্ছি, মানুষ সেগুলা কনজিউম করতেছে না। কেন কনজিউম করতেছে না? কয়েকটা ফ্যাক্ট আছে এখানে। এক হচ্ছে ফ্রি জিনিস মানুষ মনে করে যে এটা খুবই সস্তা জিনিস, এই একটা ফ্যাক্ট। আর দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু ফেক মার্কেটিং করতেছিলাম না। অর্থাৎ এখন বাংলাদেশে যত আপনি এই তাবিজ বিক্রেতা দেখবেন বা প্রতিষ্ঠিত যে কয়টা আপনি এডটেক প্রতিষ্ঠান দেখবেন, তাদের ওয়েবসাইটে গেলে এখনো আপনি দেখতে পারবেন যে তারা লিখতেছে যে এই কোর্সটা করুন, করে ডলার ইনকাম করা শুরু করুন, রাতারাতি ফ্রিল্যান্সার হয়ে যান। এই ধরনের চমকপ্রদ সব টাইটেল দিয়ে তারা কোর্স সেল করতেছে। এবং বাংলাদেশের মানুষজন পর্যন্ত অনেক বুঝদার, তারা ওই কোর্স করতেছে। তারা মনে করতেছে যে আমি 10,000 টাকার একটা কোর্স করলাম এবং 4 মাস পর থেকে বা 6 মাস পর থেকে আমি লাখ টাকা ইনকাম করা শুরু করব। সো এভাবেই মানে ওই ধরনের কোর্সগুলো মানুষজন বেশি পছন্দ করে। বাট আমার কোর্সে এই ধরনের কোনো টাইটেল দিয়ে আমি কোর্স আপলোড করতাম না। ফুললি সাপোজ ধরেন যে জাভা স্ক্রিপ্টের ফুল টিউটোরিয়াল আমার ওয়েবসাইটে আছে। টিউটোরিয়াল কে মেক করতে আপনি? আমি মেক করতাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফুল টিম ছিল। তারপর ধরুন ভিডিও এডিটিং এর ফুল কোর্স আছে। তারপর ধরুন আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফুল কোর্স আছে ফ্রিতে। এখন এখানে যদি আমি টাইটেলে লিখে দিতাম যে জাভা স্ক্রিপ্টের এই কোর্সটা করুন, 4 মাস জাভা স্ক্রিপ্টে মাস্টার হয়ে যান এবং আপওয়ার্ড থেকে লাখ টাকা ইনকাম করা শুরু করুন। এই ধরনের যদি একটা রিভিউ অ্যাড করে দিতে পারতেন যে আমি এরকম করা শুরু করেছি, তাহলে তো কোনো কথাই নেই। এক্স্যাক্টলি। সো এই ব্যাপারটা আমি যখন মানে আমার কাছে কখনোই ওই ধরনের টাইটেল দিয়ে বা ওই ধরনের মার্কেটিং করে আমি কখনো বিজনেস করতে চাই নাই। আমার এথিক্সের সাথে ওটা যায় না। দ্যাটস ওয়াই আমি দেখলাম যে ওকে ফাইন, আমি অনলাইন আমি অফ করে দেই, আমি অফলাইনে ট্রাই করব। সো অফলাইনে যখন ট্রাই করি, আমি একটা ক্যাম্পেইন চালাই। সেই ক্যাম্পেইনে অলমোস্ট 700-র মতো সিভি পড়ে। তাদেরকে আমি ক্যাম্পেইনটা চালা হচ্ছে ফ্রিতে, তাদেরকে আমি ট্রেনিং দেবো এবং আমার অফিসে ফ্রিতে। সো ক্যাম্পেইনটা যখন চালাই 700+ সিভি পড়ে। আমি সবাইকে কল দেই, মেইল করা হয়, কল দেওয়া হয়। তারা ইন্টারভিউতে আসে অনলি 30 জন কি 35 জনের মতো। এবং আমি যারা ইন্টারভিউতে আসে সবাইকে আমি বলি যে ওকে ঠিক আছে, আপনারা সবাই সিলেক্টেড। এবং আমার ক্লাসে আমার অলমোস্ট প্রায় 5-6 জন মতো আমার ট্রেনার ছিল। সেই 6 জন ট্রেনারকে আমি বেতন দিতাম, বাট তারা এখানে আসবে, ফ্রিতে কাজ করবে, ফ্রিতে জাস্ট কাজ শিখবে। যখন ক্লাস হবে ক্লাস করবে, ক্লাস শেষে তারা চাইলে অফিসে নিজে থেকে কাজ করতে পারে, না চাইলে বাসায় যেতে পারে, সমস্যা নেই। ওই 35 জনের ভিতরে আপনার শেষ পর্যন্ত অনলি 2 জন আর কি রেগুলার আসতো। সো এইটা হচ্ছে আমি এই জন্য এই কথাগুলো বললাম যে বাংলাদেশের মানুষের সাইকোলজি, এই সাইকোলজিটা চেঞ্জ করাটা, যখন আমি দেখলাম যে এই সাইকোলজি চেঞ্জ করতে যাওয়াটা আমার জন্য টাফ। আমি যদি ওইটা চেঞ্জ করতে যাই তাহলে আমি বিজনেস করতে পারবো না।
এখন দেখলাম যে ওকে ঠিক আছে, তারপরেও বিজনেসের জায়গায়। হুম। আর আমি ওই জায়গাটা নিয়েও কাজ করতে চাই যে মানুষকে আমি শেখাবো, বাট আমি খুব বেশি বার্ন করব না। দ্যাটস ওয়াই আমি শুরু করি পডকাস্ট। যে পডকাস্টে আমার টার্গেট হচ্ছে পডকাস্ট থেকে আমার যেটা আসবে হুম। এটা আমার সেম টার্গেট, যে ব্রেক ইভেন হইলেই আই এম হ্যাপি। আমার টার্গেট নেই যে এটা থেকে আমি অনেক বড় বিজনেস ডেভেলপ করব, এটা আমার টার্গেট না। জাস্ট আমার একটা পডকাস্ট থেকে যে ইনকাম আসতেছে, যে খরচ হচ্ছে, অতটুকু ইনকাম আসলে আমার এনাফ। হুম। বাট আমি এই পডকাস্টের মাধ্যমে ওই প্রবলেমটা সলভ করা ট্রাই করতেছি। হুম। বাট আমি কিন্তু এটাকে ফুললি একটা বিজনেস হিসেবে নিচ্ছি না। কিন্তু আপনি যেটা বলতেছেন, আপনার কিন্তু ২ দিকে ফোকাস দিতে হবে। এক হচ্ছে একটা প্রবলেম সলভ করতেছেন, আরেক হচ্ছে বিজনেস একটা বিজনেস বিজনেস গ্রো করছি। বিজনেস গ্রো করতেছেন। হুম। সো ২ টাতে আপনার ফোকাস দিতে হবে। হ্যাঁ, এবং ২ টাতে আমরা ফোকাস দিচ্ছি। আপনি যেটা রেশিওটা যেটা বললেন যে ৭০০ থেকে ৪০ জন, ৪০ জন থেকে ২ জন। ২ জন। তো আপনার সাকসেস রেট হিসাব করলে 0.2 0.2 অন বাট 0.18 বা এই টাইপের আসবে। হ্যাঁ? তো এই রেশিওটা খুবই কমন রেশিও ভাইয়া। সেম প্রবলেমটা আমরাও ফেস করতেছি। যে স্টুডেন্টরা আপনি যেটা বললেন ৭০০ রেজিস্ট্রেশন করছে। হুম? তাদের আবেগে রেজিস্ট্রেশন করছে। যে একটা ফ্রি কোর্স করে ফেলবে। রাত শেষ হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে, তাদের মোটিভেশন শেষ হয়ে গেছে। তো আমাদের এই প্রবলেমটা আছে। আর আমি আমার জব এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আমি আমার লাইফে প্রায় বেশি না হলেও ১৫০ থেকে ২০০ ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে। তো এই ২০০ ইন্টারভিউর মধ্যে আমি যখন পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীদের যখন আমি ইন্টারভিউ নিয়েছি, তারা নরমাল কম্পিউটারের বেসিক কাজও পারে না। যে আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল যে কোর্সটা থাকে, এই কম্পিউটার ফান্ডামেন্টালের যে কাজগুলো সেগুলো থাকে না। তারা নরমাল ইমেল লিখতে পারে না, ইমেল সেন্ড করতে পারে না, পাওয়ার পয়েন্ট বানাইতে পারে না। সিভি বানাতে পারে না। তাদেরকে যদি বলি যে ভাই আপনি আমাকে ইমেইলে ফরওয়ার্ড করেন, সে বলে কি আমরা কি হোয়াটসঅ্যাপে করতে পারি? তো এবং এই যে এটা যদি আমি আমার ওই আ আ কোম্পানির নামটা বলছি না। আমি যদি জবে না থাকতাম এবং ইন্টারভিউ না নিতাম, তাহলে আমি বুঝতামই না যে যারা বাংলাদেশের টপ স্টুডেন্ট, যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে পড়ছে, আমি সবার কথা বলতেছি না। কিছু আছে ভালো, তারা আসলে পারে। 95% যারা কম্পিউটারের বা টেকনোলজির কিছুই পারে না। আই নো। এবং তাদের আ তাদের ক্রিয়েটিভিটি, তাদের মেধা আমার কাছে মনে হয় যে ইন্টারমিডিয়েটের পরে ওই যে ১ বছর ২ বছর তারা অ্যাডমিশন টেস্টের জন্য লেখাপড়া করছে, মুখস্থ করছে। ওখানেই তারা মাইন্ডসেট করে ফেলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে বা চিরাং ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলেই তাদের লাইফ সাকসেস। আর তাদের ব্রেনের কোনো কাজ নেই সাবজেক্টের রেজাল্ট বাদে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জায়গাটাতে আমার ওই ১৫০-২০০ ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়ার পর আমার মনে হয়েছে যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি, সেটা প্রাইভেট হোক, পাবলিক হোক, আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রতি ফোকাসড হওয়া উচিত। সফট স্কিল ডেভেলপমেন্ট, এথিক্স, ম্যানারিজম, প্রফেশনালিজম, এই জিনিসগুলোতে আমাদের ফোকাসড হওয়া উচিত। তো আপনি যদি বলেন যে আপু আমি ফ্রিতে জাভার একটা কোর্স করাচ্ছি, জাভার একটা ফুল টিউটোরিয়াল আপনি দিয়ে দিচ্ছেন, এটা যদি আমি বিদেশি কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্সটা করতে যাই, আমার অন্তত $13, $20, $25 দিয়ে কোর্সটা নিতে হবে। হ্যাঁ? কিন্তু আমি সেই কোর্সটা আপনার কাছ থেকে ফ্রিতে পাচ্ছি। বিশ্বাস করেন ভাইয়া, আমি ১ম ২ টা ক্লাস করব। তারপরেরগুলো ক্লাস মাথায় থাকবে যে আপনার তো আপলোড করাই আছে। আমার যখন শিখতে ইচ্ছে করবে তখন আমি গিয়ে আপনার ক্লাসটা করব। কিন্তু এই ইচ্ছেটা আমার কখনোই করবে না। কারণ ওই তাগিদটাই আমাদের মধ্যে নাই।
এইটা হচ্ছে আমাদের অনেক বড় ওয়ার্কফোর্স থাকার পরেও বা ইয়াং জেনারেশন থাকার পরেও কেন আমরা সবাইকে ইউটিলাইজ করতে পারতেছি না? এইটা হচ্ছে মাইন্ডসেট। তারা কিন্তু ফাঁদে পা দিচ্ছে। কোথায় দিচ্ছে? যেখানে সুপার ডুপার মার্কেটিং হচ্ছে। এমনকি এখন আমার আমার এই যে ওই ইন্টারভিউ নেওয়ার পর আমার মনে হয়েছে যে যাদের স্কিলড নাই, মানে যারা স্কিলড না, যাদের কোনো স্কিলই নাই, তাদের বেলাতে তারা কি করবে? আমি জানি যে যারা 4 লাখ 5 লাখ বিসিএস পরীক্ষা দিচ্ছে তাদের সবার হবে না। সবার কি? এখান থেকে হয়তো 50 জনের 100 জনের হবে বা 200 জন হবে। একটা সার্কুলার 200-300ই হবে। কিন্তু বাকিরা কি করবে? তারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তারা যদি 20 গ্রেডের জব পায় সেটাতেও তারা ঢুকে যাবে। কারণ সরকারি চাকরি। ভালো কথা, সরকারি চাকরি। কিন্তু ভাইয়া, আপু, তোমরা তো দেশের সম্পদ। তোমাদের তো দায়িত্ববোধ আছে আমাদের দেশের প্রতি। তোমাদের তো আমাদের জন্য অনেক কিছু করার আছে। তোমার শুধুমাত্র 14,000 16,000 টাকার স্যালারিতে তুমি ঢুকে নিজেকে সিকিউর ফিল করাচ্ছ। এখানে আমি আপনার ফার্স্ট কোশ্চেনটায় ফিরে যাই। শুধু মেয়ে বলে না ভাইয়া, মেয়ের বাবা মাও একটা বিয়ে দেওয়ার সময় সে প্রাইভেট কোনো কোম্পানিতে জব করতেছে এটার চেয়ে সে বেশি প্রায়োরিটি দিবে তো 20 গ্রেড 19 গ্রেডের কোনো ছেলে তার মেয়ের জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসলে। ট্রু, গভর্নমেন্ট জব করতেছে। আর যদি 9 গ্রেড 11 গ্রেডের জব হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি 7 গ্রেড 9 গ্রেড মানে ফার্স্ট ক্লাস হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে আমাদের টোটাল সোসাইটির সাইকোলজিটা আমরা চেঞ্জ করতে পারবো না? যদি এখান থেকে আমি যদি ধরে নিই যে আমাদের 10 লাখ স্টুডেন্ট যারা পার্ট টাইম জব করতে চায় বা তাদের পার্ট টাইম জব করার ইচ্ছে আছে, এখান থেকে যদি আমরা 3 লাখ ছেলেপেলেকে 3 লাখ স্টুডেন্টদেরকে যদি আমরা অ্যাক্টিভ এমপ্লয়ি হিসেবে কাজ করাতে পারি মার্কেটের চেহারাই বদলে যাবে। আমাদের ফুল এনভায়রনমেন্টের চেহারা বদলে যাবে। দেখেন ভাইয়া, যে বাচ্চাটা বা যে ছেলেটা কাজ করতে চায় কিন্তু তার কাছে বাইক নেই, তার কাছে গাড়ি নেই, তার কাছে সাইকেলও নাই, সে ঢাকা শহরের রাস্তাঘাটও ঠিক মতো চিনে না, কিন্তু তার পেটে ভাত নাই, সে ক্লাস শেষের পরে চায়ের দোকানে গিয়ে একটা সিঙ্গারা খাচ্ছে এবং সে সারাদিন এভাবেই থাকতেছে। সেই ছেলেটা যদি কাজ পায়, এই ছেলেটা কাজ করবে কারণ তার পেটে ভাত নাই এবং ছেলেটা জেন্টেল, পোলাইট, সে কাজ করতে চায়, সে আন্তরিকতার সাথে কাজ করবে। আমাদের প্রজেক্টটা তাদের জন্য। আমাদের মার্কেটের 10 লাখ স্টুডেন্টকে 10 লাখ ফ্যামিলিকে চেঞ্জ করব এই মাইন্ডসেট আমাদের না। আমাদের একটা পার্সেন্টেজ পার্শিয়ালি একটা জায়গায় কিছুটা অংশ যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমরা সাকসেস আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কি কি ক্যাটাগরি আছে? আমাদের এখানে 27টা ক্যাটাগরি আছে এবং সবগুলোই হচ্ছে ম্যাক্সিমামগুলোই হচ্ছে নন স্কিল। যেমন ধরেন কেউ সেলস ফোর্স, বাট সেলস অনেক হাই স্কিলের একটা কাজ সেল করাটা। বাট টেকনিক্যাল স্কিল Right. প্রয়োজন নাই। যেহেতু আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলে এসেছি যে আমি ইন্টারভিউ নিয়েছি, দেখেছি যে তাদের মধ্যে স্কিল নেই, তাহলে তারা কি করবে? তাদের গাড়িও নেই, তাদের বাইকও নেই, তারা কি করবে? হুম। আমরা গ্রাজুয়ালি স্কিলড ক্যাটাগরিগুলো অ্যাড করব, কিন্তু এখন 27টা ক্যাটাগরি আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয়। যেমন আমি বলি, আপনার একটা কোম্পানি আছে এবং আপনি চাচ্ছেন অফলাইনে কিছু মার্কেটিং করবেন, ক্যাম্পেইন করবেন, কিছু মার্কেটের সামনে আপনি ফ্লায়ার ডিস্ট্রিবিউট করবেন, কিছু হসপিটালের সামনে, কিছু স্কুলের সামনে। আপনি এখন কি করবেন? 10 জনকে হায়ার করবেন? 10 জনকে কতদিনের জন্য হায়ার করবেন? আপনি 10টা ভাই ব্রাদারকে ফোন দিবেন। ফোন দেওয়ার পর তারা 10 জনের মধ্যে আসবে 2 জন। 2 জনের মধ্যে আসার পরে লাগবে ঝগড়া। হ্যাঁ, যে তোমারটা হয় নাই তো আমারটা হয় নাই। কারণ ভাই ব্রাদার তো কেউ তো কাউকে মানবে না। হ্যাঁ? আমাদের সলিউশনটা হচ্ছে আপনাদের মতো বিজনেসম্যানদের জন্য যারা অফলাইনে মার্কেটিং করাতে চাচ্ছেন, ক্যাম্পেইন করাতে চাচ্ছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট চাচ্ছেন,
এই যে শর্ট টার্মের জন্য যে আপনি ফুল মান্থের জন্য ফুল আওয়ার জন্য স্যালারি দিতে চাচ্ছেন না আপনাদের জন্য, তো আপনারা ইজিলি তখন 10 জনকে এক রিকোয়েস্টে আপনি 10 জন এমপ্লয়ি হায়ার করতে পারবেন এবং 10 জনকে পেমেন্ট করে যে আপনি আচ্ছা আমরা সকাল 10টা থেকে কাজ শুরু করব, বিকাল 5টা পর্যন্ত বা বিকাল দুপুর আওয়ার পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করব। কাজ শেষ তাদেরকে আপনারা অনলাইনে পেমেন্ট করে দিলেন, তারা খুব খুশি মনে চলে গেল। তো আমার যে এমপ্লয়িটা ছিল যার আজকে ক্লাস অফ, সে আজকে কাজ করতে চাচ্ছে, সে অনলাইনে হয়ে আছে, আপনার রিকোয়েস্টটা পেয়ে সে কাজটা করলো, সে 600 টাকা 700 টাকা ইনকাম করলো, 1000 টাকা ইনকাম করলো, খাবার খেলো। তো আমাদের যে টার্গেটটা সেটাই হচ্ছে এটা। অর্থাৎ যেসব স্টুডেন্ট বলেন বা নন স্টুডেন্ট বলেন, যারা স্কিল ডেভেলপমেন্টেও ফোকাস না, অ্যাজ ওয়েল অ্যাজ তারা এই ধরনের মাইক্রো জবেও খুব একটা আগ্রহী না, আই থিঙ্ক এরা আপনাদের টার্গেট না। অ্যাকচুয়ালি মানে আমার রিসার্চ যেটা বলে সেটা হচ্ছে যে আপনাদের মেইন টার্গেট হচ্ছে যারা স্কিলফুল জব, বিশেষ করে টেকনিক্যাল স্কিলড কোনো জবে আগ্রহী না বা চাইতে চায় না, অ্যাজ ওয়েল অ্যাজ যারা পড়াশোনাতেও মোটামুটি লেভেলের বাট যে কোনো কাজ করতে আগ্রহী। লাইক আমি শেষ করি যে পাঠাও বা উবার অথবা ফুড পান্ডা বলেন, এই ধরনের কোম্পানিগুলোতে যারা কাজ করে ডেলিভারি ম্যান হিসেবে, হিউজ পোলাপান কাজ করে, হিউজ। এবং তারা এখানে অনেক স্টুডেন্টও আছে, কিন্তু হিউজ স্টুডেন্ট আছে, বাট তারা অ্যাকচুয়ালি স্কিলফুল জবও এই মুহূর্তে তাদের আগ্রহ নেই এবং তারা সব ধরনের জব করতে আগ্রহী, বাট স্কিলফুল জবে আগ্রহী না। আই থিঙ্ক এই এমপ্লয়িগুলো অ্যাকচুয়ালি আপনাদের টার্গেটেড এমপ্লয়ি, আমার যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের যারা স্কিলড এমপ্লয়ি তারা ফ্রিল্যান্সিং করতে পারে, তারা নিজেরা প্রজেক্ট করতে পারে বা তারা জব অ্যাপ্লাই করতে পারে সিভি বানিয়ে। হ্যাঁ, কিন্তু যারা স্কিলড না, টেকনিক্যালি স্কিলড না এবং যাদের কাজ করার ইচ্ছে আছে যে আমি ওয়েটার হতে রাজি আছি, আমি কাজ এই যে মাইন্ডসেটটা আছে, বা আমি একটা শপের সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে রাজি আছি, বা আমার একটা রিকোয়েস্ট এসেছে যে একজন আন্টিকে হসপিটালে নিয়ে যেতে হবে, তার বাসা থেকে হসপিটালে নিয়ে যেতে হবে, তার ছেলে আমাকে রিকোয়েস্টটা পাঠিয়েছে, তো আমি আন্টিকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই মাইন্ডসেটটা যেই বাচ্চাগুলো বা যেই আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আছে, সেটা সেই এমপ্লয়িগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পটেনশিয়াল এমপ্লয়ি। ওকে। আর আপনি যেটা বললেন আপু যে 700 থেকে 2 জন, এটা রেশিওটা এরকমই। এটা হচ্ছে ট্রু পিকচার যে আমাদের এমপ্লয়ি থাকতে পারে 50,000, কিন্তু 50,000 থেকে আমাদের পটেনশিয়াল এমপ্লয়ি 2,000, 5,000, 10,000, নট মোর দ্যান। আপনার ইনস্টা হায়ার অ্যাপের ক্লায়েন্ট বিহেভিয়ার নিয়ে যদি কোনো কিছু বলেন, যে কোন ধরনের ক্লায়েন্টস এই অ্যাপ ইউজ করতেছে এবং তারা কি কি কাজে ইউজ করতেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা যদি এক্সিস্টেন্স মার্কেট প্লেস দেখি, যারা জব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে ফুল টাইম বা শর্ট টাইম এমপ্লয়িদের নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো তাদের যেটা হয় যে তারা অ্যাকচুয়ালি B2B বিজনেস করছে, বা ওরা একটা কোম্পানি তারা আর একটা কোম্পানিকে এমপ্লয়ি দিচ্ছে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। আমাদের এখানে হয়ে গেছে অপারেশনটা বেশ বড়, কারণ আমাদের এখানে ক্যাটাগরিও চলে আসছে, একটা HR ক্যাটাগরি যারা অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে ফুল টাইম বা পার্ট টাইম ক্যাম্পিং এর জন্য এমপ্লয়ি নিচ্ছে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস বা পার্সোনাল কাজের জন্য যারা এমপ্লয়ি নিচ্ছে। পার্সোনাল কাজের জন্য আমরা বেশিরভাগ দেখতেছি যে যারা চাইল্ড বা যাদের বাসায় এল্ডেস্ট
বা ওল্ডার পার্সনরা থাকে তাদের টেক কেয়ার বা তাদেরকে নিয়ে মুভ করার জন্য তারা একটা ভালো অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে এই টাইপের। তো যখন আমরা আসলে পার্সন টু পার্সন আমরা ওপেন করে দিয়েছি যে তোমার কোম্পানি হতে হবে না, তুমি নিজের কোনো ব্যক্তিগত ইভেন্টের জন্য, কারো বাসার ছাদে একটা ইভেন্ট হচ্ছে, তার বেবির একটা প্রোগ্রাম চলতেছে, তো উনি চাচ্ছে যে আসলে একটু বেটার সার্ভিসের জন্য আমরা প্রফেশনাল 3-4 জনকে কল করি। ওকে, তো তারা ইজিলি 3-4 জনকে কল করে দিচ্ছি এবং আমাদের ওখানে ডিটেল লিখার বা প্রেফারেন্স লিখার একটা ফিল্ড আছে। উনি যদি এখানে লিখে দেন যে ফর্মাল ড্রেস বা ফিমেল বা মেল, সে কিরকম প্রেফারেন্স করছে তার এমপ্লয়ীদের ক্ষেত্রে, সে লিখে দিতে পারে। লিখে যখন রিকোয়েস্ট সেন্ড করে, তার নিয়ারেস্ট লোকেশন থেকে আমাদের এমপ্লয়িরা রেসপন্স করে। তো এই যে আমাদের ফ্যামিলির যে ইভেন্টগুলো, সেই ইভেন্টগুলোতে এমপ্লয়ি হায়ার করা যাবে, এই কালচারটা কিন্তু আমাদের ছিল না। আসলেই তো এই জায়গাটাতে আমরা খুব আনন্দ পাচ্ছি কাজটা করে। আমরা এই জায়গাটাতে, কারণ যেটা এইচআর এর সাথে আমাদের বিজনেস কোলাবোরেশন বা তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি, এটা তো আমাদের মার্কেটে অনেক পুরাতন কালচার। নতুন যদি কিছু বলি, ইনোভেশন যদি কিছু বলি, আমরা যে ফ্যামিলি পার্সনদেরকে এমপ্লয়ি সার্ভিস দিতে পারছি এবং তারা খুবই কম সময়ে 5 থেকে 20 মিনিটের মধ্যে এমপ্লয়ি পেয়ে যাচ্ছে। তো তাদের যে নিয়ার বাই। ইয়েস, নিয়ার বাই। তাদের যে স্যাটিসফ্যাকশনের যে একটা কমেন্ট থাকে বা আমাদের সাথে যখন কথোপকথন হয়, তারা যে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করে, আসলে এই অ্যাপ্রিশিয়েটগুলো না আমাদের প্রতিদিন কাজের জন্য আমাদের ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো এই জায়গাটাতে আমি বলব যে, যেহেতু আমি মা, আমি আমার বাচ্চা নিয়ে মুভ করার সময় আমার ফিল হয় যে আমি আমার বাচ্চাকে কারোর কাছে না দিলেও আমাকে একটু অ্যাসিস্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য আমি যখন কাউকে প্রেফার করি, সেম আরেকজনও, আমি আমার একটা বোনের কথা না বললেই নয়। আমি যখন প্রজেক্টটা শুরু করি, আপনি যেহেতু বলছেন যে ভাই আপনি স্টার্টআপ স্টার্ট করার পরে আপনার 40 লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে। তো স্টার্টআপ মানেই বার্ন করতে হয়। Yeah. হ্যাঁ, কারণ বার্ন করা ছাড়া আসলে, দেখেন ভাই, আমি যদি একটা মগ বানাই, তাহলে মগটাকে মার্কেটিং করার জন্য বা পিপলদের কাছে প্রেজেন্ট করার জন্য আমাকে মার্কেটিং করতে হবে না, কারণ মগ রেগুলার প্রোডাক্ট। Yeah. হ্যাঁ, কিন্তু আমি যদি এই মগটাকে আরো বেশি ইউনিক ভাবে প্রেজেন্ট করতে চাই, ফিচারাইজড করি, তাহলে আমাকে মগের মার্কেটিং করতে হবে। একে হচ্ছে যে আমার কাস্টমার কাছে পরিচিতি করাতে হবে। হ্যাঁ, তো আমাদের সাইড থেকে যখন আমি দেখি যে আসলে আমাদের ইনস্টা হায়ার অ্যাপ যখন আমাদের ইন্ডিভিজুয়াল পার্সনরা ইউজ করে এবং তারা এই ফিচারগুলো নিয়ে স্যাটিসফাইড, তখন আসলে আমাদের খুব ভালো লাগে। আর আমাদের যেহেতু বার্নের যে পরিমাণটা, সেই বার্নটা আমাদেরও হচ্ছে, স্টার্টআপের যে বার্নটা থাকে, তাহলে আমরা কিভাবে নিজেদের কেপিআইকে ফলো আপ করতে পারছি বা আমরা কিভাবে নিজেদের ট্র্যাকশন মেনটেন করতেছি, আসলে আমরা সোশ্যাল ইম্প্যাক্ট কতটুকু ফেলতেছি বা আমাদের ইউজাররা স্যাটিসফাইড কিনা, তারা আমাদের এমপ্লয়ি যেই 10% পটেনশিয়াল এমপ্লয়িদেরকে দিয়ে তারা যে কাজটা করাচ্ছে সেটাতে তারা ওকে কিনা, এই জিনিসগুলো আসলে আমাদেরকে বেশ মোটিভেশন দিচ্ছে। আর আমার স্টার্টআপে যদি ভাইয়া বলি যে আমার প্ল্যান করে কিছু হয়নি, আমি যে কোনো কিছু প্ল্যান করেছি জাস্ট ফর মার্কেটের নামার সাহসের জন্য। কিন্তু যে প্ল্যান নিয়ে আমি মার্কেটে নামলাম, সেই প্ল্যান আসলে আমার টিকে না। এখন বলতে পারেন আপু, তাহলে কি আপনার প্ল্যানে ভুল ছিল? না, প্ল্যানে ভুল ছিল না, কনসেপ্টটা এরকম হয়ে দাঁড়াচ্ছে। দেখেন, ফার্স্টের দিকে আমি যদি বলি যে আমার একদিকে আমার এমপ্লয়ি আছে 50,000, আমার এমপ্লয়ি আছে ধরেন 10,000, তখন আমার মাথায় কি কাজ করবে? আরে ভাই, আমার তো অনেক এমপ্লয়ি আছে, আমার তো কল করলেই চলে আসবে, আমার তো এমপ্লয়ি অভাব নাই। কিন্তু যখন আমার এমপ্লয়ি, সে জব পোস্ট করতেছে, সে জব রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন দেখতেছি যে আমাদের স্টুডেন্টদের মধ্যেও আগ্রহী এমপ্লয়িদের বা কোয়ালিটিফুল এমপ্লয়িদের বাকেট কম। চ্যালেঞ্জ কিন্তু আমাদের ঘুরে যায়। হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের চ্যালেঞ্জ ঘুরে যায়। তো আমরা সেই, আবার দেখেন, আমাদের প্রথম যখন আমরা
নন স্কিল নিয়ে শুধু কাজ করি, তখন আমাদের কাছে অনেক, আমি নাম বলবো না, বিভিন্ন এনজিও আসে যে আমরা এরকম ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি। খুব নামকরা, মানে দেশের টপ 3 এনজিওর মধ্যে। আমরা গ্রাফিক্স ডিজাইন শিখাচ্ছি। আপনাদের প্ল্যাটফর্মে আমরা যেন রেজিস্ট্রেশন করতে পারি এটার ব্যবস্থা করার। আমরা কিছু ক্যাটাগরি এড করলাম, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটিং। আমরা এরকম কিছু স্কিল ক্যাটাগরি দিলাম। তো এখন দেখতেছি যে মানুষজন এই স্কিলড পিপল গুলোর সাথে অনলাইনে কাজ করতে কমফোর্টেবল। আচ্ছা। ধরেন আমি একজন ওয়ার্কিং মাদার এবং আমি চাচ্ছি আমি ফেসবুকে একটা পেজ খুলে আমি একটা বিজনেস করব। আমি একটা লোগো, একটা ব্যানার বানাতে চাচ্ছি। হ্যাঁ? আমি একজনকে হায়ার করলাম। এখন সে কি আমার বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবে? না। না। তখন চলে আসতেছে যে অনলাইন ডিমান্ড। যে অনলাইনে আমাকে গিগ বেইজে কাজ করার সুযোগ দেয়া হোক, তাহলে আমি রিচ করব না। আমি বাসায় বসে কাজটা করে আমি ডেলিভারি দিয়ে দিব। হ্যাঁ? তো আমাদের যেটা হচ্ছে যে আমরা মাঠে নামতেছি। মাঠে নেমে আমরা দেখতেছি আমাদের ক্লায়েন্ট বলতে আমি ইউজার বুঝাচ্ছি। এটা হতে পারে আমার এমপ্লয়ি হতে পারে, আমার এমপ্লয়াররাও হতে পারে। তো আমাদের ২ সাইডের ইউজারদের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করে আমরা আগাচ্ছি। হ্যাঁ? তো এজন্য আমি বলি যে আমার স্টার্টআপে প্ল্যান কাজ করে নেক্সট প্ল্যানকে ড্রাইভ করার জন্য। আচ্ছা। তো প্ল্যান আমার রেগুলার চেঞ্জ হয়। আমার বাট চেঞ্জিংটা, আচ্ছা, আমার একটা প্যাটার্ন আছে যে আমি যেটা কাজ করছে না, আমি সাঙ্ক কস্টকে খুব এড়াইতে চাই। যে আমার এই পলিসিটা আসলে কাজ করছে না। আমি সেই পলিসিতে খুব একটা সময় স্টে করি না। ওকে। এটা একটা সাইড আছে আমার। আরেকটা সাইড আছে, আমি খুব স্মল অ্যামাউন্টে মানে প্রোগ্রেসিং স্টেপ নেই। যে আমি যে টার্গেটটা করতেছি এটা খুব স্মল অ্যামাউন্ট হবে, যে এটা ফুলফিল হবে নেক্সট। হ্যাঁ? যে খুব বড় একটা টার্গেট নিব, খুব বড় টার্গেট নিতে গিয়ে আমাদের সবকিছু আমরা এটা মেইনটেইন করতে পারবো না, অপারেশন মেইনটেইন করতে পারবো না। এরকম যে ব্যাপারগুলো থাকে, যে স্টার্টআপ ফাউন্ডার এই পলিসিগুলো আমি মেইনটেইন করি। এটা বলতে পারেন এটা আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি, যে আমি খুব স্মল অ্যামাউন্টে টার্গেট নিই এবং যেই পলিসিটা কাজ করছে না সেটাকে আমি স্কিপ করি খুব ফাস্ট। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমি খুব ফাস্ট করি। আমার টার্গেট থাকে যে আম আই মাইট বি রং, বাট সেই রংটাকে কনফিডেন্টলি ক্যারি করতে আমি চাই না। আপনার কাছে কি মনে হয় যে আপনাদের এই স্টার্টআপটা প্রফিটেবল পর্যায়ে নিয়ে যাইতে কেমন টাইম লাগতে পারে? আ যদি আমরা এখন যেমন আছি তেমন যদি আমরা থাকতে চাই, স্কেল আপ এর দিকে যদি আমরা ফোকাসড না হই, তাহলে আমাদের বার্ন কম। মানে আমাদের বার্ন এই স্কেলে রাখলে আমরা প্রফিটে যেতে পারবো হয়তো উইদিন 6 মান্থ অর 8 মান্থ, ম্যাক্স 10 মান্থ। হ্যাঁ? বাট আমরা যদি স্কেল আপে ফোকাসড, তো আমাদের স্কেল আপ করার জন্য আমাদের বার্নিংটা রেগুলারই বাড়বে। আমার যদি এখন এমপ্লয়ি থাকে ১০ জন, আমার এমপ্লয়ির সংখ্যা এখানে ২০ জন নিতে হবে। ছোট একটা এক্সাম্পল দেই। আমাদের যে স্টুডেন্টরা আছে বা আমাদের এমপ্লয়ি বা ক্লায়েন্টরা যারা আছে, তাদের সাথে রেগুলার কথা বলার জন্য আমার একটা বেশ ভালো অ্যামাউন্টের একটা টিম দরকার হয়। হ্যাঁ? তো আমার যত ইউজার সংখ্যা বাড়তে থাকবে তাদের সাথে কমিউনিকেশন এবং তাদেরকে বুঝানো, হ্যাঁ? তাদের সাথে অলওয়েজ কানেক্ট থাকার জন্য আমার যে কাস্টমার সার্ভিস যে টিমটা, সেই টিমটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে মানে আমাকে বার্ন বাড়ছে। Yeah. রাইট? আমার সার্ভিস স্কেল আপ করতে হলে আমার বার্ন বাড়াতে হবে। তো যখন আমার বার্ন বাড়তে থাকবে, একই টার্গেটে কিন্তু আমাকে রেভিনিউ জেনারেট করার জন্য আমাকে মার্কেটিংও করতে হবে। মানে সব দিক থেকেই কিন্তু কানেক্টেড থাকে। তো হ্যাঁ, সেক্ষেত্রে আহ আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমরা 2 ইয়ার্স এর মধ্যে ভালোভাবে মার্কেট স্টেবল এবং প্রফিটেবল হিসেবে থাকতে পারবো। ইনশাল্লাহ। আচ্ছা। আহ, যেহেতু এটা বাংলাদেশ, হুম। সো অনেক কিছু চিন্তা ভাবনা করে বিজনেস করতে হয় এখানে। হুম। এবং
গিগ ইকোনমিতে কাজ করাটা আরো বেশি চ্যালেঞ্জিং। হুম। সো এখানে আপনি বিশেষ করে ক্লায়েন্টদের সেফটি সিকিউরিটি নিয়ে কতটুকু আপনারা চিন্তা ভাবনা করতেছেন, বা প্রাইভেসি এবং সেফটি নিয়ে যদি বলতেন। ভাই আমাদের প্রাইভেসি সেফটি হচ্ছে আমাদের ফিচারের, যদি অ্যাপের দিক থেকে বলি, আমাদের কোন এমপ্লয়ি কোন ক্লায়েন্ট কোথায় কিভাবে কাজ করতেছে ফুল ডাটা আমাদের অ্যাডমিন পোর্টালে থাকে। হ্যাঁ, তো আমরা সেটাকে এবং ওখানে আমাদের সাপোর্ট, ফর এক্সাম্পল আমি যদি কোনো প্রবলেম ফেস করি কাজ করতে যেয়ে, আমি সাপোর্টে নক করার সাথে সাথে আমরা রেসপন্স করি একেবারে ফুল টাইম। হ্যাঁ, আমরা অ্যাভেলেবল থাকি। আর আমরা রিয়েল লোকেশন দেখতে পাই যে সে কোনো কোনো প্রবলেম ফেস করলে আমরা যেন তার এখানে ইনস্ট্যান্টলি আমরা অ্যাকশন নিতে পারি। আর যদি আমরা খুব ম্যানুয়াল ভাবে বলি, আমরা একেবারে তার যেটা বাসার লোকেশন, মানে তার গ্রামের বাড়ি বা তার পার্মানেন্ট অ্যাড্রেসের যে লোকেশন, সেই লোকেশন ভেরিফাই করার একটা প্রোগ্রেসের মধ্যে আমরা আছি, যেটা হচ্ছে যারা ম্যানুয়ালি ভেরিফাই করার। ম্যানুয়ালি ভেরিফাই করা, এবং সেটাও হচ্ছে আমাদের ফুল বিডিতে ফুল কান্ট্রিতে আমাদের এমপ্লয়ি আছে, পার্ট টাইম এমপ্লয়ি আছে। তো আমরা এখান থেকে আমাদের এমপ্লয়িদেরকে দিয়েই আমাদের এমপ্লয়িদেরকে ভেরিফাই করাচ্ছি। তো যেটা হচ্ছে যে আমরা আমাদের এমপ্লয়িদেরকে আমাদের নিজেদের এমপ্লয়ি হিসেবে কাজ করাচ্ছি, তাদেরকে পার আওয়ার রেটটা আমরা দিয়ে দিচ্ছি। আপনার বাসা যদি থাকে উত্তরা, আপনি আমাদের এমপ্লয়ি, আমরা আপনাকে অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট পাঠালাম এবং আপনি যেটা করলেন, আমি বললাম যে ভাইয়া উত্তরার 11 নম্বর সেক্টরে এরকম একজন এমপ্লয়ি আছে, আপনি 11 নম্বর সেক্টরে এই বাসায় যেয়ে দেখবেন এটা ওনার বাসা কিনা। তা আপনি গিয়ে দেখলেন, চেক করলেন, আমাদেরকে কনফার্ম করলেন, আমরা তাকে ভেরিফাইড এমপ্লয়ি হিসেবে অ্যাড করে রাখলাম। তো যখন আমাদের ক্লায়েন্টরা আসে এবং তারা, আমি নাম বলবো না, আমাদের ট্রেন্ডে আছে এরকম একটা ই-কমার্স প্ল্যাটফর্ম, আমাদেরকে নক করলো যে তারা আমাদের কাছ থেকে 5 জন লোক চায়, যে 5 জন লোককে তারা ট্রাস্ট করতে পারবে, এবং যদি কোনো প্রোডাক্ট মিসিং হয় বা টাকা মিসিং হয় তাহলে লায়াবিলিটি আমরা নিব কিনা। তো ইয়েস, আমরা লায়াবিলিটি, ক্লায়েন্টদের কোনো লসে বা ড্যামেজে লায়াবিলিটি আমরা নেই একটা পার্সেন্টেজ এবং প্রুফের উপর ডিপেন্ড করে। সে যদি ক্লেম করে যে তার 10টা প্রোডাক্ট মিস হয়েছে, তাহলে 10টা প্রোডাক্টে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি যে আসলে এটা অর্ডারে ছিল কিনা, ব্যাকএন্ডে আমরা কাজ করে আসি। তারপর এটা একটা পার্সেন্টেজ লায়াবিলিটি আমরা নেই, তাদেরকে আমরা একটা ড্যামেজ কস্ট প্রোভাইড করার ট্রাই করি, এবং অ্যাট এ টাইম তাদেরকে এই সিকিউরিটিটা আমরা দেই যে আমাদের ক্লায়েন্ট, আমাদের এমপ্লয়ি যদি ক্লায়েন্টের সাথে কোনো ধরনের ডিসঅনেস্ট কোনো কাজ করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে আইনগতভাবে পদক্ষেপ নিতে পারবো। যেই কারণে আমরা খুব নতুন স্টার্ট আপ কোম্পানি হলেও আমাদের ক্লায়েন্টরা আমাদের সাথে স্যাটিসফাইড। খুব অল্প অ্যামাউন্টের হলেও আমাদের যে ক্লায়েন্টগুলো রয়েছে তারা রিপিটেড ক্লায়েন্ট এবং স্যাটিসফাইড। আর রিস্কের ব্যাপারে ভাইয়া, বিজনেস তো রিস্ক ছাড়া হয় না। আর বিগ একটা ইম্প্যাক্টের কথা চিন্তা করতে গেলে রিস্ক ম্যানেজমেন্ট করেই আমাদের আসলে আগাতে হচ্ছে। তো আমি যেটা বললাম যে ভাই আসলে আমি তো প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করি 2022 নভেম্বর থেকে। 2022 নভেম্বরের যে প্রজেক্ট বা যে আইডিয়াটা, সেটা চেঞ্জ আপডেট হতে হতে এখন ওই মেইন জায়গার হয়তো শুধু আইডিয়াটাই আছে, বাকি সবকিছুই আমাদের মার্কেট ওয়াইজ চেঞ্জ করা হচ্ছে। আর হ্যাঁ, আমাদের বাংলাদেশের মতো জায়গাতে কোনো একটা স্টার্ট আপ কোম্পানিকে এস্টাবলিশড করা সো ডিফিকাল্ট, এটা খুব একটা ইজি না। এবং আমি সেই জায়গাটাতে আরো একটা কথা বলতে চাই, অ্যাজ এ ফিমেল ফাউন্ডার এটা আরো ডিফিকাল্ট। কেন বলতেছি, কারণ যখন আপনারা 10টা মেল ফাউন্ডাররা বসে একটা মিট আপ করছেন, তখন আপনারা ভুলেই যাবেন যে ফিমেল ফাউন্ডার্সরা আছে। হ্যাঁ, বা নেটওয়ার্কিং এর ক্ষেত্র আমি প্রেফার করব যে আমার সাথে আরো 10টা ফিমেল ফাউন্ডার থাকুক, কিন্তু আমার নেটওয়ার্কিং এর মধ্যেই 10টা ফিমেল ফাউন্ডার নাই। তো ওই যে
একটা কালচার, একটা কমিউনিটি। আপনি এই আছে জায়গাতে খুব ফিমেল ফাউন্ডার বর্তমানে আপনি পাবেন শুধুমাত্র আহ, একটু আগে যেটা বলছিলাম যে শুধুমাত্র অনলাইনে আপনার কাপড় চোপড় বিক্রি করতেছে অথবা মেকআপের আইটেম বিক্রি করতেছে। এর বাইরে টেকনিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু ভালো না। মানে ফাউন্ডার নেই। হ্যাঁ। এক কথায় আসলে এন্টারপ্রেনার নেই। বিজনেসম্যান পাবেন, হুম। বিজনেসম্যান পাবেন, বিজনেসম্যান ফাউন্ডার, মেয়ে এমপ্লয় মেয়ে পাবেন, বাট এন্টারপ্রেনার নেই। হ্যাঁ, এটা একটু মানে খুবই কম। খুবই কম ভাইয়া। তো আমি আশা করি যে ভাইয়ার শো এর মাধ্যমে আমাদের যত সিএসসি স্টুডেন্টরা আছে, কারণ আমার ক্লাসে বা আমাদের ইউনিভার্সিটিতেও ড্যাফোডিল অনেক অ্যাক্টিভ কিন্তু ভাইয়া। যা আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক অ্যাক্টিভলি কাজ করছে। তো আমি বলব যে আমাদের জুনিয়ররা যারা আছেন, সিনিয়র যারা আপুরা আছেন, এখনো অনেক সময় আছে। আমরা এখনো চাইলে আমাদের যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা নিয়ে আমরা কাজ করতে পারি এবং মার্কেটে আসতে পারি। উম হার-জিত টার্মটা আসলে পরে আসা উচিত। টার্মটা আগে যেটা আসা উচিত সেটা হচ্ছে ট্রাই। আমরা ট্রাই করতেছি। আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিচ্ছি এবং দিন শেষে আমরা সোসাইটিতে কোনো একটা ইমপ্যাক্ট রেখে ঘুমাতে পারতেছি, তাহলে আমার জীবনের ভ্যালু আছে। আদারওয়াইজ আমার জন্ম এবং মৃত্যু সেম। যদি আমাকে দিয়ে আমার দেশের কোনো উপকার না হয়, আমার সোসাইটির কোনো উপকার না হয়। আমি লাস্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করব। হুম। সেটা হচ্ছে আপনার বিজনেস মডেল বা রেভিনিউ মডেলটা অনেকটাই বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সাথে অ্যাপগুলোর সাথে অ্যালাইন করে, লাইক পাঠাও বলেন, উবার বলেন। বাট পাঠাও খুব বেশি এখনো প্রফিটেবল কোম্পানি না। হুম। উবারও বাংলাদেশে খুব বেশি প্রফিট করতেছিল না, যার ফলে উবার রিসেন্টলি আপনার তাদের রেভিনিউ মডেল একটু চেঞ্জ হয়। সেটা হচ্ছে যে তারা দেখতেছিল যে অ্যাপের মাধ্যমে যারা মানে তারা কোনো হুম। একটা রাইট পাচ্ছে, বাট সেটা লুজ করতেছে বারবার। সো তারা পার রাইড শেয়ারিং এ তারা রেভিনিউ না নিয়ে সাবস্ক্রিপশন মডেলে যায়। সো এখানে আপনারা সেম প্রবলেম ফেস করার একটা পসিবিলিটি আছে বলে আপনার কি মনে হয়? সাপোজ কোন একটা এরিয়াতে আপনার অ্যাপের কোনো একটা এমপ্লয়ি কোনো একটা ক্লায়েন্টের একটা সার্ভিস দিল। সাপোজ তার প্রতি শুক্রবারে তার কোনো একটা সার্ভিস দরকার, আপনার অ্যাপের মাধ্যমে নিল। নেওয়ার পরে তার সাথে তার কাছ থেকে সার্ভিস নেওয়ার পর তার সাথে অফলাইনে ডিল করলো যে ওকে ঠিক আছে, তুই অ্যাপের মাধ্যমে না এসে প্রতিদিন আমার আহ, আমার সাথে দেখা করবে, আমার ফোন নাম্বার নাও, নিয়ে আমাকে ফোন দিয়ে আমার সাথে আহ, প্রতি শুক্রবারে আমার সার্ভিস দিবা। সো ব্যাপারটা কিন্তু অফলাইনে চলে যেতে পারে আপনার অনলাইনের এমপ্লয়। সো এই জায়গা থেকে আপনারা কি এই প্রবলেমটা সলভ করার চিন্তা করতেছেন যে ওকে আমরা পার সার্ভিসে একটা অ্যামাউন্ট না নিয়ে আমরা সাবস্ক্রিপশন বেসড কোনো বিষয় নিয়ে যদি চিন্তা করেন? এটা এখন আমি ভাইয়া বাংলাদেশের বাহিরে যাই। বাংলাদেশের বাহিরে স্টুডেন্টরা যেখানে জব করে, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। Yeah. যে আমার একটা ক্লায়েন্ট একজন এমপ্লয়িকে ভালো লেগেছে। হোয়াট ইফ যে হতে পারে এই স্টুডেন্টটি আমার আমার এখানে রেগুলার কাজ করলে আমার ভালো হবে। হ্যাঁ? তো আমি তো অ্যাপ দিয়ে পরের বার কল করলে তো আমি এই স্টুডেন্টকে আর পাচ্ছি না। হুম। কেননা আমি এই স্টুডেন্টকে অফলাইনের মাধ্যমেই রেখে নেই। অ্যাপটাকে স্কিপ করি। এই ব্যাপারটা যেকোনো B2C2C তে অন্যরকম একটা প্রবলেম। রেভিনিউ মডেলে Yeah. একটা অ্যাটাক আনার মতো। ঠিক আছে? এখন আমরা যদি আসি যে আমরা এখন সাবস্ক্রিপশন মডেলে যাচ্ছি কিনা? না, আমরা এখন সাবস্ক্রিপশন মডেলে যাচ্ছি না। আমরা চাচ্ছি স্টুডেন্টরা আগে কাজ করুক এবং আপনি যেমন একজন ফাউন্ডার হিসেবে চিন্তা করেছেন যে আপু আমি ব্রেক ইভেন এ থাকতে পারলে আমি ওকে। আমরা খুব প্রফিটে থাকতে না পারলেও আমরা চাই যে আগে স্টুডেন্টরা কাজে নিজেদেরকে আ আ মেন্টালিটিতে সেট করুক যে আমার কাজে ঢুকতেছি, আমার কাজ করতেছি। আমরা আসলে অ্যাপ ২ টো
দুইটা যে অ্যাপ আমাদের ইনস্টা জব এবং ইনস্টা হায়ার, আমরা চাচ্ছি যে ইউজাররা আগে আমাদের অ্যাপগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাক। হুম? এবং অভ্যস্ত হওয়ার পরে কিছু অ্যামাউন্ট থাকবে যারা হচ্ছে অনলাইন থেকে অফলাইনে চলে যাবে বা অনলাইন থেকে ফুল টাইমে চলে যাবে হ্যাঁ। আমাদের ক্লায়েন্টদের সাথে। যে সে একটা শোরুমে কাজ করতেছে, তো বললো যে স্যার আমি আসলে ফুল টাইম চাচ্ছিলাম, এখন তাদেরও একজন ফুল টাইম লাগবে, ছেলেটাও বেশ ভালো কাজ করে, বেশ ভালো, তারা নিজেরা এখানে করে ফেললো, মানে জব করে ফেললো। তো আমরা চাই যে এই জিনিসটা আসলে আমাদের মাধ্যমে হোক এবং সেই মাধ্যমটার জন্য আমরা ক্লায়েন্টদের সাথে এভাবে কথা বলি যে আপনার যদি আমাদের কোনো এমপ্লয়িকে ফুল টাইম হিসেবে আপনার পছন্দ করেন, তাহলে আপনারা আমাদের সাথে একটু কমিউনিকেশন করবেন, সেটা আমাদের ডাটা সেটে উঠানো থাকবে যে এটা এই এমপ্লয়ি আপনার এখানে ফুল টাইমে জবে আছে। তাহলে যেটা হবে যে আপনার যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের কাছে আসতে পারবেন। হ্যাঁ? তো আমরা যখন আসলে একটা মানুষের, আমরা অ্যাজ এ শুধু হিউম্যান বলে কথা না, আমরা যে এক জীব হিসেবে ভাইয়া আমরা কিন্তু সবসময় সিকিউরিটি নিয়ে চিন্তা করি। Yeah. হ্যাঁ? সেটা আমার বাচ্চার সিকিউরিটি হতে পারে বা কোম্পানির সিকিউরিটি হতে পারে, আমার স্টাডির সিকিউরিটি হতে পারে। তো যিনি একজন শপ ওনার বা বিজনেসম্যান, উনি কিন্তু সিকিউরিটি নিয়ে চিন্তা করেন। তো আমরা যদি বলি যে আপনি আমাদেরকে আমাদের কোনো এমপ্লয়ি যদি আপনি আপনার ওখানে ফুল টাইমে রাখতে চান, তাহলে আমাদের সাথে একটা কমিউনিকেশন করবেন, একটা এগ্রিমেন্টের মধ্যে আমরা এসে আমাদের এমপ্লয়িটাকে আপনাকে দিব। তাহলে আপনারা আমাদের কাছে যেকোনো অভিযোগ বা আপনার এমপ্লয়ি চলে গেল, আপনার আরেকজন এমপ্লয়ি লাগবে, আমরা আপনাদেরকে সেই এমপ্লয়ি সার্ভিসটা দিব। তো যখন আমরা আসলে তাদের যে পেইন পয়েন্ট, সেই পেইন পয়েন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারি, তখন তারা আসলে ব্যাপারটাতে ওকে থাকে। তো আমাদের অপারেশনাল যে টিমটা, এই টিমটার উপর অনেক দায়িত্ব। তারা একজন ক্লায়েন্টের প্রেফারেন্স ডিফারেন্ট, প্রবলেম ডিফারেন্ট। আজকে একজন ক্লায়েন্টের সাথে কথা বলতেছে, এখন আমার যে টিম মেম্বার আছে উনি আমার কাছে এসে বলতেছে আপু উনি অ্যাপ ইউজ করতে চাচ্ছে না, কারণ কি? স্বাচ্ছন্দ্য বোধ করে না আচ্ছা। যে অ্যাপের মধ্যে জব পোস্ট করবে, কিছু ইনপুট ফিল্ডে গিয়ে ডাটা দিতে হবে, উনি এটা পছন্দ করতেছে না। তো উনি আমাদের টিমকে বলতেছে যে আপনাদের, আমি এমপ্লয়ি চাচ্ছি, আপনারা আমাদেরকে এমপ্লয়ি দিয়ে হেল্প করুন, কেন অ্যাপের মধ্যে জব পোস্ট করতে হবে, এটা তো আপনাদের আর একটু লেন্দি প্রসেস হয়ে গেল। হ্যাঁ, তখন আমি যেটা বললাম, ফাইন, আপনি কালকে ওনার অফিসে যান, ওনার এমপ্লয়ি লাগবে 11 জন। আপনি কালকে ওনার অফিসে যান, অফিসে যেয়ে ওনার সাথে একটা পেপারস এগ্রিমেন্ট করে আসেন এবং ওনাদের ডাটাটা যেন আমরা ডাটাবেজে তুলতে পারি। হ্যাঁ, তো এই যে একটা ক্লায়েন্ট সে অ্যাপ ইউজ করতে চাচ্ছে না, আমরা দিচ্ছি অ্যাপ সার্ভিস, কিন্তু ওনার পছন্দ হচ্ছে না, বাট আমরা চাচ্ছি তাকে সার্ভিসটা দিতে। আমরা কি করতেছি, আমাদের পলিসি চেঞ্জ করতেছি। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের রেগুলার স্টার্ট আপ হিসেবে চ্যালেঞ্জ ডিফারেন্ট। আমি আসলে জানি না যে আমি আজকে যে প্ল্যানটা করতেছি সেটা আমার নেক্সট 7 ডেজ ফিট থাকবে কিনা, কারণ সাইকোলজি ডিফারেন্ট, আমার এমপ্লয়ি সাইকোলজি ডিফারেন্ট, ক্লায়েন্টের সাইকোলজি ডিফারেন্ট। তো এই সবগুলো প্রবলেম সলভ করতে করতে আসলে আমরা জানুয়ারি মাস থেকে জুলাই মাস, 6 মাস 7 মাস কিভাবে কেটে গেছে ভাই বলতেই পারবো না। সিরিয়াসলি আমাদের মনে হয় যে 1 মাস মনে হয় যে 1 সপ্তাহের মতো, কারণ প্রতিদিন কাজের উপর থাকতে হচ্ছে। মানে আমরা সেট হইনি এখনো। তো সেট হওয়ার জন্য সময় লাগবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং ডেফিনিটলি ইনস্টা হায়ার ইউজ করবেন আপনার স্টার্টআপ, আপনার অবশ্যই। বিজনেসের জন্য এবং আপনার ফ্যামিলির জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আমার শোতে আসার জন্য, এবং দোয়া করি যাতে, যেহেতু আপনি একটা বড় প্রবলেম সলভ করার ট্রাই করতেছেন, আহ, যারা ছোট ছোট কাজ করে তাদের সংসার চালাতে পারে, নিজের খরচ চালাতে পারে, এবং যাদের এরকম এমপ্লয় দরকার বা কোনো ওয়ার্কার দরকার, আহ, একটা বড় প্রবলেম সলভ করতেছেন আপনি। হ্যাঁ। আশা করি আপনার এই স্টার্টআপটা খুব দ্রুত সাকসেসফুল হোক এবং আপনি আরো বড় কিছু করতে পারেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য, আর নাইস কফি। থ্যাংক ইউ।